আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আজকে এই গ্রাফিক ডিজাইন সেশনে আপনাদের সাথে আছি আমি, রিফানান জেইবা রিদি। আমি বর্তমানে ইউথ পলিসি ফোরামের পলিসি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টিমের লিড হিসেবে কাজ করছি এবং রাইটার রাইট নাও টু প্রজেক্টে একজন ইউথ অ্যাডভাইজারি কমিটি মেম্বার হিসেবে কাজ করছি। আজকের এই পুরো সেশনে আমার সাথে আরেকজন যে থাকবেন সে আমাদের আজকের অতিথি। তার নাম মোবারেজ আহমেদ দীপ। ভাইয়া বর্তমানে ইউথ পলিসি ফোরামের ক্রিয়েটিভ টিমের লিড হিসাবে আছেন। আজকের এই সেশনটা নিয়ে আপনাদের সকলের থেকেই আমরা অনেক ধরনের প্রশ্ন, আশা আকাঙ্ক্ষার পেয়েছি। আমরা বর্তমানে জানি গ্রাফিক ডিজাইনের গুরুত্ব কত বেশি। গ্রাফিক ডিজাইন শুধু রং বা ছবির খেলা না, এটা একটি শক্তিশালী ভাবনা যার মাধ্যমে বার্তা ও অনুভূতিকে খুব সুন্দরভাবে সকলের সামনে দেখানো যায়। গ্রাফিক ডিজাইন শুধু রঙের খেলা হিসেবেই বর্তমানে কাজ করে না, এটা সচেতনতা তৈরি, ব্র্যান্ড পরিচিতি গড়া, তথ্য উপস্থাপনা বা সামাজিক বার্তা ছড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক একজনের কল্পনা ও সৃজনশীলতাকে গ্রাফিক ডিজাইন বাস্তবে রূপ দেয়, যা মানুষকে আকর্ষণ এবং প্রভাবিত করে। গ্রাফিক ডিজাইনের মাধ্যমে জটিল অনেক ব্যাপারকেও সহজ করে সবার সামনে স্থাপন করা যায় এবং বর্তমানে গ্রাফিক ডিজাইন একটি কার্যকর কমিউনিকেশন মাধ্যম হিসাবেও আমাদের সমাজে কাজ করছে। সুতরাং সঠিক এবং সুন্দর গ্রাফিক ডিজাইন মানে শক্তিশালী বার্তা। শক্তিশালী বার্তা মানেই পরিবর্তনের সম্ভাবনা। এই প্রতিপাদ্য নিয়েই আমরা আজকের সেশনটি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজকের অতিথি। আশা করছি তিনি আমার কথা শুনতে পাচ্ছেন। ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। ভাইয়া, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে সকলের জন্য আরেকটু সুবিধা হতো। ঠিক আছে, আচ্ছা, আমার এখানে আজান বোতলে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ঠিক কনসিডার আছে, করেন। আহ, ঠিক আছে, ঠিক আছে। আমি আহমেদ দীপ। আমি বর্তমানে ইউথ পলিসি ফোরামের ক্রিয়েটিভ লিড হিসেবে আছি। চারুকলা অনার্স এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছি। হ্যালো। জি ভাইয়া, আমরা শুনতে পেয়েছি। ভাইয়া, আমরা আশা করব যে আরেকটু জোরে কথা বলতে। আমাদের মধ্যে অনেকেই পরিচয়টা জানতে পারিনি এবং কথা খুব আস্তে শোনায় গিয়েছে। আমি আচ্ছা আচ্ছা। আরেকবার অনুরোধ করব যে আপনার পরিচয়টা আরেকবার সকলকে একটু জানানোর জন্য। আহ, আমার মনে হয় এখন স্পষ্ট শোনা যাচ্ছে। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ঠিক আছে। জি, আমি সবাই শুনতে পাচ্ছি আপনার কথা। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি মোবারেজ আহমেদ দীপ। আমি বর্তমানে ইউথ পলিসি ফোরামের ক্রিয়েটিভ লিড হিসেবে আছি। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে গ্রাফিক ডিজাইন বিভাগে। আমার অনার্স এবং মাস্টার্স দুটোই শেষ হয়েছে এই একই সাবজেক্টের উপরে। That's it. জি, রিদি। ধন্যবাদ ভাইয়া আপনাকে পরিচয়টা দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে এখন আমাদের সাথে প্রায় 40 জন পার্টিসিপেন্ট জয়েন করেছেন এবং সবাই আসলে খুব একটা ইন্টারেক্টিভ সেশন থেকে বেশ কিছু শিক্ষা নিয়ে যাবেন এমনটাই আমরা আশা করছি। আমরা সকলের থেকেই আসলে বেশ কিছু প্রশ্ন নিয়েছিলাম যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে সবাই কি ভাবছে, তাদের কিছু জানার আছে কিনা বা এই সেশনটা থেকে তাদের এক্সপেকটেশন কি। আমরা অনেক ধরনের রেসপন্স পেয়েছি, অনেক ধরনের প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্ন থেকেই আসলে আজকের এই সেশনে আমাদেরকে মোবারেজ ভাইয়া জানাবে যে কিভাবে গ্রাফিক ডিজাইনকে আরেকটু কার্যকর ভাবে আমরা আহ, আহ, তথ্য উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো মোবারেজ ভাই, আপনি যদি মানে অনুমতি দেন তাহলে আমরা একদম আমাদের এই সেশনের যে শুরুর মুহূর্ত সেখানে প্রবেশ করতে পারি। অবশ্যই অবশ্যই। জি। আহ,
আমরা আসলে যে প্রশ্ন পেয়েছিলাম তার মধ্যে একটা কমন প্রশ্ন আসলে খুব ছিল, যেটার মধ্যে যে একজন নতুন ডিজাইনার যে আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে খুব বেশি একটা টুলস ব্যবহার করে না বা জানেন না, সো এই নতুন ডিজাইনার যারা আছেন তারা কিভাবে খুব কম রিসোর্স আসলে ব্যবহার করে একটি সুন্দর গ্রাফিক ডিজাইনকে দাঁড় করাতে পারবেন। হুম, ঠিক আছে। কম রিসোর্স যদি থাকে, সেক্ষেত্রে তিনি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শুরু করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, ওগুলো দিয়ে লোগো ডিজাইন করা যায়, ফ্ল্যাট তৈরি করা যায়, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়, ব্যানার ডিজাইন ইত্যাদিও করা যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভার মধ্যে বেসিক্যালি হচ্ছে আহ, অনেক টেমপ্লেট রেডি করাই থাকে, বিভিন্ন গ্রেটিংস পোস্ট অথবা কোনো সামাজিক বার্তা, কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে, ক্যাম্পেইন অথবা ইনভাইটেশন কার্ড, এরকম ডিজাইন রেডি করা থাকে। সেক্ষেত্রে জাস্ট ব্র্যান্ড, কালার, ওইসব কিছু চেঞ্জ করে নিজের মতো করে জাস্ট ওটাকে মিনিমাইজ, মানে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। আহ, তারপরে পিক্সেল ল্যাব আছে, সেটা দিয়েও করা যায়। পিক্স আর্ট, তারপরে স্ন্যাপ স্পিড, এই কয়েকটা জিনিস দিয়ে করা যায়। তবে আমার পরামর্শ থাকবে, শুরুর দিকে এটা হয়তো ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে ফটোশপ, ইলাস্ট্রেটর ওই দিকে মুভ করা উচিত। কারণ বা যে সাইটগুলোর কথা বল, অ্যাডভান্স কাজ করা যায়। ক্যানভার ক্ষেত্রে যে অনেকটা হচ্ছে শোনেন না, ধরেন কেউ একটা দরকার, আহ, সেক্ষেত্রে তৈরি করে ফেলতে ওনার কাস্টমাইজ, কিন্তু যদি কেউ করতে চায়, ভাইয়া কথা সেক্ষেত্রে বোঝা যায় না। আহ আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না ভাইয়া। লাস্ট আপনারা কতটুকু পর্যন্ত শুনেছিলেন? ভাইয়া আপনি কি স্লাইড দেখাচ্ছেন? স্লাইডে তো দেখা যাচ্ছে না, নাকি আমি দেখতে পাচ্ছি না? না ভাই, আমরা কোনো ধরনের স্লাইড দেখাচ্ছি না। আমরা প্রয়োজনে হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে স্ক্রিন শেয়ার করে দেখাবো। ঠিক ও, আছে আমরা আপা, মনে থ্যাংক করছি ইউ স্লাইড সো দেওয়া হবে মাচ এখানে। আপনাকে। থ্যাংক ইউ উম, আপা, থ্যাংক ইউ। জি মোবারক ভাই, আপনি ঠিক আছে। কন্টিনিউ করতে পারেন। হ্যালো। জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। ওই ক্যানভার ক্ষেত্রে থাকে যে একই প্যাটার্ন, সুযোগটা একটু কম। ভাইয়া আমরা আপনার কথা ধীরে ধীরে ক্লিয়ার আমার শুনতে পাচ্ছি না। ভাইয়ার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে কথা একবার বের লিভ করে নিয়ে আবার। শিওর ভাই, অথবা আপনি হচ্ছে ওয়াইফাই থেকে ডাটাতে কনভার্ট করে আসতে পারেন, সমস্যা নেই।
হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি আগের থেকে বেশি। ওকে, ঠিক আছে। যেটা বলছিলাম, আমাদের আস্তে আস্তে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর এই দিকে মুভ করা উচিত। যদি রিসোর্স কম থাকে, আমরা মোবাইল দিয়ে শুরু করতে পারি, ক্যানভা বা ওই স্ন্যাপ স্পিড, পিক্সেল ল্যাব, ওরকম অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ধীরে ধীরে আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন ফটোশপ, ইলাস্ট্রেটরে মুভ করি। সেক্ষেত্রে হয়তো আমাদের ল্যাপটপ নিতে হতে পারে অথবা পিসি নেওয়া লাগতে পারে। আমাদের টার্গেটটা হওয়া উচিত আস্তে আস্তে আহ, এই জিনিসটা, আহ, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর আস্তে আস্তে মুভ করা। এটা হচ্ছে আমার, এটুকুই ছিল। আহ, আমি তাহলে দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই। আমরা আশা করব যে আহ, সবাই এখন আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনি আরেকটু জোরে কথা বলবেন। সো আমার যে দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের হাতেখড়ির জন্য বিভিন্ন ধরনের ফ্রি বা সহজলভ্য টুলস এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আসলে ক্যানভা খুব বড় একটা ভূমিকা রাখে, যেটা আপনি আগেই জানালেন। সো এই ছাড়া আসলে আর কোন কোন টুল বা সফটওয়্যার হচ্ছে একটু উপযোগী হিসাবে কাজ করতে পারে সকলের জন্য? উম, হাতে খড়ির জন্য হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর এটাই বেটার। যদি এটা দিয়ে শুরু করে ফেলা যায় তাহলে আই থিঙ্ক আরো দ্রুত বেটার জায়গায় চলে যাওয়া যাবে। এটার পাশাপাশি হচ্ছে আরেকটা সফটওয়্যার জানাটা বেটার, ওটা হচ্ছে ইনডিজাইন। ইনডিজাইনটা হচ্ছে বেসিক্যালি পাবলিকেশনের কাজ হয়, ম্যাগাজিন, যেগুলো যেখানে হচ্ছে ম্যাগাজিন বা এরকম অনেক বইয়ের মতো বই প্রিন্ট করানোর দরকার পড়ে। সেই ক্ষেত্রে ওই ডিজাইনের জন্য ইনডিজাইনটা পারফেক্ট। ইলাস্ট্রেটরে দেখা যাচ্ছে অনেক সময় যেটা হয়, উম, ধর আমার হচ্ছে 40-50 পেজের যদি বই থাকে, তখন ইলাস্ট্রেটরে দেখা যায় অনেক আর্টবোর্ড হয়, তখন ওইটা একটু ভারী হয়ে যায়, হ্যাং করতে চায়। সেক্ষেত্রে হচ্ছে ইনডিজাইনে ওই প্রবলেমটা থাকে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইনডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওইটাতে পেজ নাম্বারগুলো সেট করে দেওয়া যায়। যদি কোনো কারণে দেখা যাচ্ছে, আমাদের তো কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, ফিডব্যাক থাকে, দেখা যায় আমরা এক পেজের কন্টেন্ট ভুল করে ফেলি, দেখা যাচ্ছে নেক্সট আরেকটা পেজ বাড়াতে হয়। সেই ক্ষেত্রে যখন আমি পেজ পেছাবো বা মাঝখান থেকে কোনো পেজ বাদ দেবো, পেজ নাম্বারটা অটো ঠিক হয়ে যায়। আর হচ্ছে ওই হ্যাং করার প্রবলেম থাকে না। আর ফটোশপ আর ইলাস্ট্রেটর যদি আমি একটু বেসিক ধারণা দিই, ফটোশপ হচ্ছে গিয়ে রাস্টার বেস সফটওয়্যার, মানে হচ্ছে ওটা পিক্সেল, পিক্সেলকে, অনেকগুলো পিক্সেলকে একত্র করে আমাদেরকে একটা পারফেক্ট ইমেজ দেয়। সেই জন্য দেখা যায় ফটোশপের ফটোশপের ক্ষেত্রে আহ, এই ছবি জুম করলে দেখা যায় একটু ফেটে যায় বা পিক্সেলেটেড আসে। আর ইলাস্ট্রেটরটা হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর বেস সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যায় যে ওটা জুম করলে ফাটে না, ও হচ্ছে পিক্সেল করে না, ও হচ্ছে জাস্ট ভেক্টর করে দেয়। আহ, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে বেসিক্যালি হচ্ছে ডিজাইন করি। আর আর হচ্ছে টেক্সটের যত যাবতীয় কাজ ওইটা হচ্ছে ইলাস্ট্রেটরে করি। আর টাইপোগ্রাফি, হ্যাঁ টাইপোগ্রাফির ফন্ট ওইসব কিছু বসানো। আর ফটোশপটা ইউজ হয় হচ্ছে জাস্ট ছবি এডিট করার জন্য, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা আহ, একটু মানে আমরা যেটাকে বলি ফটো ম্যানিপুলেশন। আমি একটা ছবিকে মার্চ করে একটা ডিজাইন করলাম, এক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটাকে ধরুন আমার হাতের মধ্যে একটা ফোন ধরা আছে, এটাকে আমি একটা হচ্ছে মধ্যে বসালাম। এরকম যদি কোনো ছবি আমি করতে চাই, সেক্ষেত্রে ফটোশপে করা যায়। আহ, আমার মনে হচ্ছে এই যে হাতে খড়ির জন্য শুরু করার জন্য ইলাস্ট্রেটর, ফটোশপ এটাই হচ্ছে বেস্ট অপশন।
জি, ঠিক আছে ভাইয়া। আহ আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন আহ, নতুন গ্রাফিক ডিজাইনার কিভাবে প্রতিদিনের প্র্যাকটিস এবং শেখার রুটিনটা আসলে তৈরি করতে পারে? হুম। ধন্যবাদ। একজন নতুন ডিজাইনারের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে তাকে প্রচুর ডিজাইন দেখতে হবে। ডিজাইন দেখার জন্য বিভিন্ন সাইট আছে, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম ইত্যাদি, তারপরে বিহান্স, ড্রিবল। এই সাইটগুলোতে প্রচুর ডিজাইন দেখতে হবে, কিভাবে কিভাবে ডিজাইন হচ্ছে, কোথায় ছবি থাকছে, কোথায় টেক্সট থাকছে, টেক্সটগুলোর সাইজ কিরকম থাকছে, আহ, রংগুলা কিভাবে, রঙের বিন্যাস হচ্ছে, ওই জিনিসগুলা দেখতে হবে। তারপরে হচ্ছে তাকে উম, যেটা বলেছিলাম যে ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে ওই জিনিসগুলাকে মানে ভালো লাগতেছে যে জিনিসগুলো, ধরো লোগো ডিজাইন অথবা যে লোগোটা ভালো লাগতেছে ওইটাকে ডিরেক্ট কপি করার চেষ্টা করতে হবে। যে ডিজাইনটা ভালো লাগতেছে সেটাকে প্রথমে কপি করার ট্রাই করতে হবে হুবহু। প্রথমে হয়তো হুবহু হবে না, কিন্তু আস্তে আস্তে একটা সেন্স গ্রো হতে থাকবে যে হ্যাঁ এভাবে কাজ হয়। প্লাস হচ্ছে মেমোরিতে কিছু কম্পোজিশন সেট হবে। এই ভোকাবুলারিটা যত স্ট্রং হবে, পরে আস্তে আস্তে ডিজাইন সেন্স গুলা ডেভেলপ করতে থাকবে। আম, জি, ধন্যবাদ ভাইয়া। এরপরে যদি আমি আপনার কাছে আরেকটা প্রশ্নে যাই, আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন, পোস্টার এগুলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দেখে থাকি, এবং যেহেতু অনেক ধরনের বিগিনাররা এই আহ, ইয়েগুলো বানিয়ে থাকেন, সুতরাং তাদের কিছু বেসিক ভুল থাকে যেগুলো আসলে তারা হয়তো বুঝতে পারেন না। সো তাদের কোন কোন ভুলগুলো আসলে আপনি ধরিয়ে দিতে চান, বা মনে হয় যে এই ভুলগুলো যদি তারা অ্যাভয়েড করতো তাহলে তাদের গ্রাফিক ডিজাইন বা পোস্টার বা এই রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আরো সুন্দর হতো? আহ, ধন্যবাদ। হ্যাঁ, এটা অনেক বিগিনার ভুল করে। এর মধ্যে আমি কিছু ভুল জাস্ট মার্ক করে রেখেছি। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে তো নাকি? জি কেউ ভাইয়া, কি হ্যাঁ জি কনফার্ম? আপনার ভাই। কথা শোনা যাচ্ছে। এই টোনে বললেই ভালো হয়। ঠিক আছে আপু। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, কমন মিস্টেক যেগুলো আছে এর মধ্যে প্রথমটা হচ্ছে ড্রপ শেডো দেওয়া। এটা হচ্ছে আমরা যে কোনো টেক্সটের ক্ষেত্রে হোক কিংবা এলিমেন্টের ক্ষেত্রে ডেপ্থ বোঝানোর জন্য আহ, বদলে ক্রিয়েট করে বেছে বলবো অ্যাভয়েড। আর দ্বিতীয় ইয়ে আহ, কি হয় ভাইয়া সেটা আপনার হচ্ছে কথা ক্লিয়ার আসতেছে না। পাথ। আমার মনে হয় ভাইয়ার মেবি নেট প্রবলেম হচ্ছে। তো কাইন্ডলি যদি একটু নেটওয়ার্কে যান ভাইয়া তাহলে ভালো হয়। ভাইয়াকে আবার বলেছি, ভাইয়া আরেকবার হচ্ছে জয়েন দিচ্ছেন আমাদের সাথে। আর রিদি, এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে একটু ফ্লোর দেয়, তারপর আবার আবার কোয়েশ্চেন কন্টিনিউ করবো না? জি জি। উম, ভাইয়া আমাদের সাথে আবার যুক্ত হয়েছে। ভাইয়া, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো। ভাই কথা শোনা যাচ্ছে, আপনি কি কিছুক্ষণ কথা বলবেন? ওয়েল রিদি, একটা কাজ করা যেতে পারে যে যারা হচ্ছে হ্যান্ড রেজ করে রাখছে ওদের কোয়েশ্চেনটা যদি তুমি শুনে লিখে ফেলো, দেন ভাই আসলে হচ্ছে ওটা আমরা ক্রোনোলজিক্যালি অ্যাড করে দিলাম। হ্যাঁ, এটা করা যায়। তো আমরা সর্বপ্রথম হচ্ছে সাদেক আহমেদ ভাইয়ার প্রশ্নটা নেই। ভাইয়া অনেকক্ষণ ধরে হ্যান্ড রেইজ করেছেন, সো ভাইয়া প্লিজ আপনি আপনার প্রশ্নটা আমাদেরকে জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে আপু? জি ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু আমি অনেক লেটে ঢুকছিলাম, অনেক কিছু আলোচনা হয়েছে। আমার নাম সাদেক আহমেদ, আমি সিলেট থেকে জয়েন হয়েছি। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখার আমার খুবই আগ্রহ। ওই জায়গা থেকে আমার কিছু প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো, যেহেতু ভাইয়া বলেছেন যে আমাদের গ্রাফিক ডিজাইন শিখার ক্ষেত্রে হচ্ছে ক্যানভা প্লাস হচ্ছে কি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর হয়েছে কি প্রয়োজন। হ্যাঁ। ওই জায়গা থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আমরা গ্রাফিক ডিজাইন শিখতে প্রথমত হচ্ছে কি আমাদের ফটোশপ নাকি ইলাস্ট্রেটর অথবা ক্যানভা, কোন অ্যাপসটার প্রয়োজন বেশি? আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হচ্ছে কি যখন আমরা ডিজাইন করব, কোনো গ্রাফিক্স ডিজাইন শিখবো, ডিজাইনটা করব, ডিজাইনটা তৈরি করতে আমাদের কোন জিনিসগুলা আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল। এই দুইটাই আমার প্রশ্ন ছিল। সো থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। এরপরে আমি হাত দেখতে পাচ্ছি ফাহিম। আহ, ফাহিমের হাত দেখতে পাচ্ছি, সো ফাহিম আপনার প্রশ্নগুলো আপনি করতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইন যদি না থাকে পরের জনকে জিজ্ঞেস করতে পারো। একজন আমি শুভ্রকে আমার দেখতে কথা কি পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ ফাহিম, আমরা আপনার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছি। ধন্যবাদ রিধি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যখন আনফরচুনেটলি যখন কোয়েশ্চেন গুলো করার ছিল তখন করতে পারিনি, বাট এখন আমার ভাইয়ের কাছ থেকে যেটা জানার ছিল যে আমরা যে ডিজাইন গুলো করি এখন স্টুডেন্ট পর্যায়ে, তো সবার জন্য পেইড রিসোর্স গুলো আর এফোর্ড করা সম্ভব হয় না যারা একদম বিগিনার আছে। তো এর জন্য ফ্রি কিছু রিসোর্সের ওয়েবসাইট গুলো, যেমন আমার দুইটা জানা আছে, এই ফ্রিপিক, দেন হচ্ছে যে পিকজাবে, তো এইরকম আরো কিছু ফ্রি রিসোর্সের জন্য কোনো আপনার
ওয়েবসাইট আছে কিনা। আর সেকেন্ড যেটা কোয়েশ্চেন হলো যে আমাদের গ্রাফিক ডিজাইনের কয়েকটা মূল এর ভিতরে আর কি কালার কালার কম্বিনেশনের ব্যাপারটা থেকে যায়। তো কালার হুইলের যে ব্যাপারটা এটা যদি ভাই একটু বুঝিয়ে দিতেন, কারণ অনেক সময় হয় কি যে অনেক ভালো ভালো ডিজাইন আপনার কালারের জন্য তারা কোনো কম্পিটিশনে উইন হতে পারে না। তো কালার কালার কম্বিনেশনের যে ব্যাপারটা বা কালার হুইলের যে ব্যাপারটা ওইটা যদি ভাই একটু বলে দিতেন। এই দুটোই আমার কোশ্চেন ছিল। ধন্যবাদ ফাহিম। এরপরে আমি হাত দেখতে পাচ্ছি শুভ্র, আহ, প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ থেকে। হ্যাঁ শুভ্র, আপনার প্রশ্ন আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম আপু, আমি শুভ্র ময়মনসিংহ থেকে বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে, ভাই যেহেতু আমাদেরকে ইতিমধ্যে ক্যানভা, তারপর হচ্ছে গিয়ে আপনার এডোবি ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে গিয়ে ফিগমা, তারপর হচ্ছে গিয়ে আপনার এডোবি ফটোশপ এবং বিভিন্ন ধরনের আমাদেরকে ওয়েবসাইটের কথা বলছে, বিহ্যান্স, তারপর হচ্ছে গিয়ে আপনার আরো বিভিন্ন ধরনের পোর্টফোলিও যেগুলো সাইট আছে ওইখান থেকে আমাদেরকে ডিজাইন কালেক্ট করতে বলছে, এবং সেটা ইমেজ টেস্ট করে অথবা যেভাবে হোক আমাদেরকে ইলাস্ট্রেটরে নিয়ে আসে, সেটাকে ইলাস্ট্রেশন করে একটা একটা ছবিকে আমরা সুন্দরভাবে সেটার উপর পেন টুল দিয়ে আমরা আর্ট করে কিভাবে আর কি সেটাকে ফুটিয়ে তুলতে পারি, বা অনেক কিছু এই সম্পর্কে বলছে। আচ্ছা, যাই হোক। তো আমরা আগে যখন ইলাস্ট্রেটর কিংবা ক্যানভা কিংবা ফটোশপটা ইউজ করব, আমার মনে হয় আমার মনে হয় বেসিকটা জানা আমাদের সর্বশ্রেষ্ঠ আর কি, সবার ফার্স্ট এটা প্রয়োজন। আমাদের বেসিকটা আগে যদি না জানি, তাহলে আমি হুট করে ইলাস্ট্রেটরে আমি আসলে সঠিক গাইডলাইন মেনে আমি এই কাজটা করতে পারবো না। এবং যেটা হচ্ছে, দেখা যায় ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যখন একটা কোনো ব্যানার পোস্টার কিংবা ডিজাইন করি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে লেখাটা আমাদের স্পিডটা খুব ভালো লাগে। ওই ক্ষেত্রে দেখা যায় আমার টাইপিং স্পিডটা সুন্দর হইতে হবে এবং টাইপিংটা জানতে হবে। তারপর হচ্ছে গিয়ে ক্যানভার ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে ভাই আমাদেরকে ক্যানভার কথা বলেছে। ক্যানভা হচ্ছে আপনার আপনি যখন ক্যানভা দিয়ে ডিজাইনটা করবেন, অ্যাকচুয়ালি ওইখানে তাদের ফরম্যাট গুলাই দেওয়া থাকে। আপনি চাইলেও কিছু মেক করতে পারেন, তবে আপনার মনের মতো করে যে ডিজাইনটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন ইলাস্ট্রেটর দিয়ে, সেটা দিয়ে ক্যানভা দিয়ে কখনো পারবেন না। এবং ক্যানভার ডিজাইন কখনো আপনি ওই পিভিসি কিংবা আপনি প্যানা বলেন ব্যানার বলেন সেটাতে কখনো ক্যানভা ডিজাইন আসলে প্রিন্ট করা যায় না। ওই আসলে ওই এটা নাই, রেজুলেশনটা নাই ক্যানভাতে। তো সেক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইন এবং ইলাস্ট্রেটর এবং ফটোশপ জানার আগে আমাদেরকে বেসিকটা জানা জরুরি না? এটাই আমার অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল। যে বেসিকটা পারে না সে কি মানে ফটোশপ চাইলে কি শিখতে পারবে কিংবা ইলাস্ট্রেটর শিখতে পারবে, এটা আর কি কোশ্চেন। ধন্যবাদ। জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আহ, ভাই আমাদের সাথেই আছেন, সো ভাইয়া ফ্লোরটা আপনার, আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। এবং কোন প্রশ্নটা, আমি প্রশ্নগুলো কি আরেকবার রিপিট করব কিনা এটাও কাইন্ডলি জানাতে পারেন। আহ, ঠিক আছে, রিপিট করতে পারেন। আমি তো ভাইয়া কয়েকটা প্রথম, প্রশ্ন আহ, শুনিনি। আমি প্রথম প্রশ্নটা বলি। প্রথম প্রশ্নটা ছিল সাদেক ভাইয়ার। ভাইয়া আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আসলে ক্যানভা, ইলাস্ট্রেটর, এই বেশ কিছু অ্যাপের কথা আপনি বলেছেন। সো এই অ্যাপগুলোর মধ্যে আসলে কোনটা ইউজ করা সব থেকে বেশি ইজিয়ার বিগিনারদের জন্য, এবং এই ডিজাইন করার ক্ষেত্রে একদম খুব বেসিক যে ইনফো গুলো মাথায় রাখা প্রয়োজন সেগুলো কি কি? হুম। আহ, আসলে এটার ক্ষেত্রে আহ, সবচেয়ে সহজ হচ্ছে ক্যানভা, কিন্তু আসলে এটাকে এরকম ভাবে বিচার না করে কাজটা আসলে শুরু করা উচিত। প্রথমে হচ্ছে ক্যানভা দিয়ে বেসিকটা শুরু করা যায়, ওইখান থেকে ওইখানে ডিজাইন কিরকম হয়েছে টেমপ্লেট ফলো করে করে। তারপরে হচ্ছে যেটা বলেছিলাম, প্রচুর ডিজাইন দেখতে হবে, তারপরে ওই অনুযায়ী কাজ করতে হবে। উম, আচ্ছা, কোশ্চেনটাকে আরেকবার বলবা? জি ভাইয়া, অবশ্যই। প্রশ্নটা ছিল যে বিগিনারদের জন্য তো আপনি বেশ কিছু অ্যাপ সাজেস্ট করেছেন, ক্যানভা, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো তো এর মধ্যে আসলে কোনটা ইউজ করা সব থেকে বেশি ইজিয়ার, এবং এটা ব্যবহার করতে গেলে কোন কোন ইনফো গুলো আমাদেরকে একদম বেসিক মাথায় রাখতে হবে? হুম হুম। আহ, সেক্ষেত্রে হচ্ছে আসলে এরকম ভাবে বলা ঠিক না যে আসলে কোনটা ইজিয়ার। তবে
বিগিনার লেভেল আসলে কোনো কিছুই ইজি থাকে না। আমাদেরকে চর্চার মাধ্যমে আস্তে আস্তে জিনিসগুলোকে আয়ত্তে নিয়ে আসতে হয়। আর ডিজাইন করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু প্রিন্সিপাল থাকে, ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, এই ফটোশপ ইলাস্ট্রেটরের যে টুলস গুলো আছে, ক্যানভারও যে টুলস গুলো আছে, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে শেপ ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। এখন যে বিষয়টা হচ্ছে, জাস্ট কাজ শুরু করে জিনিসটাকে আয়ত্তে আনতে হবে, কারণ বিগিনার লেভেলে কোনো কিছুই সহজ থাকে না। ইউটিউবে টিউটোরিয়াল আছে, যদি কোথাও আটকে গেলে ওইখান থেকে টিউটোরিয়াল দেখে দেখে আই থিংক প্র্যাকটিস করা যেতে পারে। এটাই আমার কাছ থেকে ছিল। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা ছিল ফাহিমের। ফাহিম প্রশ্ন করেছিল যে আহ, সবসময় তো আসলে স্টুডেন্টদের জন্য এই অ্যাপগুলোর পেইড ভার্সনটা এফোর্ড করা সম্ভব হয় না। তো এক্ষেত্রে হচ্ছে ও দুইটা ওয়েবসাইটের কথা বলেছিল, যে ওই ওয়েবসাইট গুলোতে আসলে এই রিসোর্সেস গুলো খুব ইজিলি পাওয়া যায়। এছাড়া আপনার জানা মতে কি আর কোনো ওয়েবসাইট বা এমন কোনো কিছু আছে যেটায় আসলে রিসোর্স খুব ইজিলি অ্যাভেলেবেল পাওয়া সম্ভব? উম, হ্যাঁ, রিসোর্স তো এই যে ক্যান সরি, এই যে ফ্রি পিক, তারপরে পিকজাবে, ওইগুলোতে তো আছেই। শাটারিস্ট, গেট ইমেজ, ওইগুলো মানে পেইড ভার্সন। এরকম মানে ফ্রি সাইট অনেকই আছে। আহ, কিন্তু যেটা দরকার, আই থিংক ক্যানভাতে তো হচ্ছে আহ, সব টেমপ্লেট রেডি করাই থাকে, সেটাই হইতে পারে। ফ্রি পিক আর পিকজাবে এটাও এনাফ। ফাহিমের ভাইয়া আরো একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখি যে এখন বিগিনাররা বেশ অনেক ধরনেরই ডিজাইন বানাচ্ছে, এবং এই ডিজাইনের ক্ষেত্রে একটা মেইন এলিমেন্ট হচ্ছে কালার। সো এই কালার এলিমেন্টটা আসলে কিভাবে এই কালার হুইলটা একটা এলিমেন্টে মানে একটা বড় ভূমিকা পালন করে, এটা এই ক্ষেত্রে যদি আপনি একটু কালার হুইলটা বুঝিয়ে দিতেন। ঠিক আছে। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? আহ, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু 2 মিনিট টাইম দেন। ঠিক আছে। কালার হুইলের যে বিষয়টা, এটা হচ্ছে, আমরা জানি যে কালার হচ্ছে, মৌলিক কালার হচ্ছে তিনটা। হলুদ। এই তিনটা কালার হচ্ছে মিক্স করলে আহ, অনেকগুলা কালার তৈরি করা সম্ভব। এটা হচ্ছে কালার থিওরির মূল থিওরিটা। তারপরে হচ্ছে ওইখানে যেরকম হয় যে কালার, বলছি প্রাইমারি কালার বলে আর কি, তিনটা কালারকে, লাল, নীল, হলুদ। আর প্রাইমারি কালার দুইটা, দুইটা প্রাইমারি কালার মিক্স করলে যে কালারটা হয়, ওইটা হচ্ছে সেকেন্ডারি কালার। যেমন লালের সাথে হলুদ মিক্স করলে কমলা রং হবে, প্লাস লালের সাথে নীল মিক্স করলে বেগুনি রং হবে। এই যে দুইটা প্রাইমারি কালার যোগ হয়ে যে কালারটা হবে, ওটা হচ্ছে সেকেন্ডারি কালার। আর আরেকটা কালার হচ্ছে টার্সিয়ারি কালার, ওইটা হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার দুইটা একসাথে যোগ হইতে পারে, অথবা দুইটা সেকেন্ডারি কালার একসাথে মিলে যে কালারটা হবে, ওইটা হচ্ছে টার্সিয়ারি কালার। আমি একটু ট্রাই করছি স্ক্রিন ডাউন করার। কালার কম্বিনেশন হচ্ছে কয়েক ধরনের হয়। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, মানে ঠিক দুইটা অপোজিট কালার ইউজ করা। যেমন হচ্ছে
যেখানে পিঙ্ক ইউজ করা হচ্ছে ওর অপোজিটে ইয়েলো ইউজ করা হচ্ছে কন্ট্রাস্ট হিসেবে। ওটা হচ্ছে কালার হুইল থেকে, কালার হুইলের অপোজিট ডিরেকশনে, যে ধরুন একদম যে যেটার দিকে হচ্ছে পিঙ্ক বা ম্যাজেন্টা রংটা যেখানে থাকবে ঠিক ইমিডিয়েট বিপরীতে হচ্ছে ইয়েলো রংটা থাকে। সেক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্টারি কম্বিনেশনে হচ্ছে ওইরকম হচ্ছে অপোজিট কালার ইউজ করা হয়। মনোক্রমিক কালারে হচ্ছে সিমিলার কালার ইউজ করা হয়, ধরেন কোনো অরেঞ্জ কালারের শেডের ডার্কার শেড লাইট শেড একই কালারের ডিফারেন্ট টোন ইউজ করা হয়, ওইটা হচ্ছে মনোক্রমিক। আর অ্যানালোগাস কালার হচ্ছে পাশাপাশি কালার, হুইলের মধ্যে পাশাপাশি কালার যেগুলো থাকে ওইগুলাকে, যেমন আহ, নীলের পাশে থাকে হচ্ছে টিল কালার, অথবা আমরা যেটাকে আসমানি কালার বলি ওইটা, এর পাশে হচ্ছে গ্রিন, এরকম পাশাপাশি কালার যেগুলো নিয়ে করলে ওইটা হচ্ছে অ্যানোলোগাস কালার। আর মোটামুটি হচ্ছে এরকম কম্বিনেশন ফলো করে করেই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লোগো, তারপরে ব্র্যান্ডিং ওইগুলা আপডেট হয়, ওইগুলা হচ্ছে তৈরি হয় আর কি। ওটা উম, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারলে ভালোই, তো আমি ট্রাই করছি, যদি পসিবল হয় আমি দেখাই দেবো। ঠিক আছে দিদি। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, তাহলে আমরা আবার সবার প্রশ্ন নিব এবং আমাদের সেশনটা কন্টিনিউ করবো। So, আপনার কাছে আমরা যে বেসিক জিনিসটা নিয়ে কথা বলছিলাম, যে কোন ভুলগুলো আসলে বিগিনারদের আমরা দেখি এবং এই হ্যাঁ, ভুলগুলো আসলে এড়ানোর জন্য কি কি করা যেতে পারে। ধন্যবাদ দিদি। আমি প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ড্রপ শ্যাডো দেওয়া আর কি, টেক্সটের মধ্যে হোক এলিমেন্টের মধ্যে হোক, এই জিনিসটা অ্যাভয়েড করে হচ্ছে যদি অন্য কোনো ভাবে চিন্তা করা যায়। সেকেন্ড হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, প্রপারলি পাথ করে, অথবা হচ্ছে প্রপারলি কোনো একটা আইকন, কোনো একটা সিম্বলকে প্রপারলি জেনারেট করা। যেরকম অনেক সময় দেখা যায় যে পাত মানে কোনো মানুষের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে দেখা যায় চুলের পেছনে একটু সাদা আহ, একটা একটু একটা পার্ট রয়ে যায়, প্রপারলি ট্রান্সপারেন্ট হয় না। এই জিনিসটা একটু মানে একটু শার্প আই নিয়ে একটু দেখতে হবে, আর হচ্ছে এটাতে কাজ করতে হবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে বিগিনাররা হচ্ছে অনেক কালারফুল ডিজাইন করে ফেলে। দেখা যাচ্ছে যে আহ, অনেক কালার দিয়ে দিলে ডিজাইনটা মানে কোনো দিকে ফোকাস থাকে না, প্লাস হচ্ছে ওটা ঠিকঠাক উম, মানে ইমপ্রেশন দিতে পারে না। সেক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কালারের পরিমাণটা কমানো, সর্বোচ্চ 4টা কালার হতে পারে, 3টা কালারের মধ্যে ডিজাইন করাটা হচ্ছে বেটার। সেই ক্ষেত্রে হচ্ছে একটা কনসিস্টেন্সি থাকে টোটাল ডিজাইনটার মধ্যে, ডিজাইন হচ্ছে আই কেচি হয়, অডিয়েন্স হচ্ছে হেজি ফিল করে না, যে আহ, উম, সে প্রপারলি কানেক্ট করতে পারে। আর 4 নম্বর হচ্ছে আহ, দেখা যাচ্ছে যে ড্রপ শেডও তো একটা বললাম, একই ডিজাইনের মধ্যে অনেক ইফেক্ট ইউজ করে ফেলা হয়। আহ, ধরো যারা প্রফেশনাল তারা হয়তো ইফেক্টগুলা প্রপারলি ম্যানেজ করতে পারে, যারা হচ্ছে অনেক বিগিনার না আর কি, তারা হচ্ছে ইফেক্টগুলা ম্যানেজ করে একটা প্রপারলি একটা ইমেজ ক্রিয়েট করতে পারে, যেখানে আসলে কোনো কিছু আলাদা মনে হয় না, একই ইমেজের মধ্যে মনে হয় দেখতে যে জিনিসটা একটা ছবি। কিন্তু বিগিনার লেভেলে দেখা যাচ্ছে যে অনেকে প্রচুর ইফেক্ট ইউজ করে ফেলে, টেক্সটের ক্ষেত্রে হোক এলিমেন্টের মধ্যে হোক, তখন দেখা যাচ্ছে যে ডিজাইনটা প্রপারলি আই কেচি হয় না। এক্ষেত্রে এটাই ছিল। আমি যদি রিপিট করি, প্রথম মিস্টেক যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি ড্রপ শেড ইউজ করা। দ্বিতীয়টা হচ্ছে প্রপারলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, পাথ করে মানে পাথ জেনারেট করা, প্রপারলি কপি করা জিনিসটা, যাতে কোনো দিক দিয়ে যেন রিদম ব্রেক না করে। আর তৃতীয়টা ছিল হচ্ছে খুব বেশি কালার না করা। আর চতুর্থটা হচ্ছে একই ডিজাইনে অনেক ইফেক্ট ইউজ না করা। আই থিংক সবাই বুঝতে পেরেছেন। রেডি, তোমার মাইক অফ। সো মাঝখানে ভাইয়া আমরা আরেকটা প্রশ্ন পেয়েছিলাম যে ক্যানভা, ইলাস্ট্রেটর এবং
বিভিন্ন ওয়েবসাইটের কথা আমরা অলরেডি শুনেছি, কিন্তু এই অ্যাপগুলো যখন আমরা ব্যবহার করব, তখন আপনিও জানালেন যে আমাদের এই বেসিকটা জানা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং বেসিকের ক্ষেত্রে যদি কোথাও কেউ আটকে যায়, তাহলে আসলে কোন কোন ওয়েবসাইট বা কিসের থেকে আসলে তারা এই হেল্প গুলো পেতে পারে? হুম, ইউটিউবে হচ্ছে অনেক এরকম সাইট আছে যারা টিউটোরিয়াল ভিডিও আপলোড করে। আমি স্পেসিফিক কোন জায়গাটাতে আটকাচ্ছি ওই পয়েন্টটা অথবা ওইরকম রিলেটেড ওয়ার্ড লিখে সার্চ করলে ওই প্রবলেমের কি কি সলিউশন আছে ওইগুলো চলে আসবে। যদি আমি নিজে বুঝতে না পারি, সেক্ষেত্রে যদি আমার নেটওয়ার্কের মধ্যে কোনো ডিজাইনার থাকে, উচিত হবে তার সাথে যোগাযোগ করে আসলে এই ইফেক্টটার নাম কি, এই যে কাজটা করা হচ্ছে, মানে জাস্ট ওকে এই জিনিসটা, মানে এই প্রসেসটা বলে জাস্ট এটাকে আসলে কি বলে সার্চ দিলে প্রপার সলিউশনটা পাওয়া যাবে, সেই অনুযায়ী নিয়ে আসাটা, সেই অনুযায়ী সার্চ দিয়ে কাজ করাটা বেটার। জি, ধন্যবাদ ভাইয়া। আমরা শিবম ভাইয়ার হাত দেখতে পাচ্ছি। ভাইয়া, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন মোবারক ভাইকে। হ্যাঁ, ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। সকলকে আদাব, আমি শিবম দাস। আমার প্রশ্নটা হচ্ছে, এই গ্রাফিক ডিজাইনটাকে ফ্রিল্যান্সিং এর দিকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে, বা যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছে গ্রাফিক ডিজাইনটাকে কিভাবে ভাবতে পারে বা কিভাবে শুরু করতে পারে, তো তাদের প্রথম ধাপ কি হতে পারে, যদি ভাই একটু বলতেন। হুম, তাদের প্রথম ধাপ হচ্ছে বিভিন্ন যে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে ওইগুলো সম্পর্কে আগে ধারণা নেওয়া, আসলে ওইখানে কিভাবে কাজ করতে হয়। কিছু কিছু সাইট আছে যেখানে হচ্ছে আমি ওয়ার্ক স্যাম্পল, মানে পোর্টফোলিও সাবমিট করে রাখবো আর কি, ওইটা দেখে হচ্ছে ক্লায়েন্ট আমাকে নক দেবে। কিছু কিছু সাইট আছে যেখানে আমার বিড করতে হয়, ক্লায়েন্ট কন্টেস্ট লঞ্চ করে আমার কোম্পানির জন্য এই জিনিসগুলো লাগবে, লোগো লাগবে অথবা ব্র্যান্ডিং লাগবে। দুই ক্ষেত্রে দুই ভাবে করতে হবে। আর যেটা হচ্ছে প্রথম প্রথম ওই জায়গাগুলোতে একটু এই, প্রথমেই কাজ পাওয়া যাবে না, সেটা হচ্ছে মানে হার্শ ট্রুথ আর কি। সেক্ষেত্রে হচ্ছে একটু ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। আর ওই জিনিস, আর আমি হচ্ছে স্পেসিফিক কোন মার্কেট প্লেস, সরি কোন সেক্টরে কাজ করব, আমি কি শুধু লোগো ডিজাইন করব নাকি শুধু প্যাকেজ ডিজাইন করব, এই জিনিসটা হচ্ছে আমার ক্লিয়ার থাকতে হবে। যেটাকে আমরা বলি যে একটা দিকে হয়তো একটু এক্সপার্ট হয়ে থাকা উচিত, এবং ওই অনুযায়ী যদি মার্কেট প্লেসে যাওয়া যায়, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট ইজিলি বুঝবে আমার এক্সপার্টাইজ কোন জায়গাতে। সে কাজ প্রজেক্ট দিল, আমি ইজিলি করে দিয়ে দিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আহ, ওদের হচ্ছে ব্রিফ ব্রিফিং থাকে ক্লায়েন্টের, ওইটা পড়তে হবে, পড়ে ভালোভাবে বুঝতে হবে, অনুযায়ী মার্কেট রিসার্চ করে তারপরে হচ্ছে প্রজেক্ট সাবমিট করতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে, অথবা এটার বিষয়ে যদি আরো কিছু জানতে চান? উম, হ্যাঁ, সম্ভবত শিবম ভাইয়ের আর কোনো প্রশ্ন নেই এই হ্যাঁ, ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আরেকটা আরেকটু একটু বলি, একটু অ্যাড করতে ডিসকাশন। চাই। জি ভাইয়া। হ্যাঁ, বলতে চাচ্ছি যেটা, আমরা যদি এই লাইনে কাজ করতে চাই, যেমন গ্রাফিক্স ডিজাইনটাকে নিয়ে যদি ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে চাই, তাহলে আর কি আমাদের প্রথমে মানে অবশ্যই যেটা বললেন ধৈর্য নিয়ে থাকতে হবে, কিন্তু যে কোর্স, অনলাইন কোর্স বা অফলাইন কোর্স, নাকি কিভাবে শিখলে ভালো হয়, মানে যেটা মানে উপকৃত হবে আর কি, মানে কখনো মানে আমাদেরকে ধৈর্যটা লস করবে না, এমন কি ওয়ে আছে কিনা, কোন ওয়েটা ভালো হবে আমাদের জন্য, এটাই। আম, সেক্ষেত্রে যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছে তাদের সাথে নেটওয়ার্কিং করে নেওয়াটা বেটার। প্লাস হচ্ছে ইউটিউবে হচ্ছে ফ্রি টিউটোরিয়াল জন্য অনেক সাইট আছে, ওইগুলো থেকে স্টার্ট করাটাই বেটার।
ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, তাহলে আমরা এখন আপনার কাছে পরবর্তী প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে, গ্রাফিক ডিজাইন তো বর্তমানে বেশ বড় একটা স্কিল হিসেবে কাজ করছে, এবং এই স্কিল ডেভেলপমেন্টে আমাদের মতো তরুণরাও অনেক ধরনের আগ্রহ দেখাচ্ছে, এবং এক্ষেত্রে তো আসলে ডিজাইন সেন্সও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং একজন নতুন ডিজাইনার আসলে কিভাবে তাদের এই ভিজুয়াল সেন্স বা এই ডিজাইন সেন্সটা আরো উন্নত করতে পারে? করতে হবে। প্লাস হচ্ছে এবং হচ্ছে আশেপাশের আহ, যে দৈনন্দিন জীবনযাত্রা, আমি কি করছি, আমি কাদের সাথে মিশছি, আশেপাশের এনভায়রনমেন্ট, ওইগুলো অবজার্ভ করতে হবে। উম, তারপরে হচ্ছে সরি, ভাই, আপনি কি আমাদের আমাকে কি কথা শুনতে শুনতে পাচ্ছেন? হ্যালো। পাচ্ছেন? ভাই, আগে শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। প্লাস হচ্ছে আহ, শুধু দেখতে হবে। ধরুন আমি একটা ডিজাইন করব, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে কাজ করি, কিন্তু ওইটা ডিজাইন করার ক্ষেত্রে শুধু আমরা এই রিলেটেড ডিজাইন গুলাতে যেন সীমাবদ্ধ না থাকি। আমরা ফুড মানে রেস্টুরেন্টের ক্ষেত্রে কি ধরনের ডিজাইন হচ্ছে, ওরা ওদের ফুড খাবার দাবারের ছবি কিভাবে আহ, আহ, দেখাচ্ছে, প্রেজেন্ট করছে সব জায়গাতে। প্লাস হচ্ছে কোনো মেশিনারিজ কোম্পানি, তারপরে হচ্ছে টেলকো কোম্পানি, ওদের আহ, এ, ওদের অ্যাডভার্টাইজ গুলো দেখতে হবে, ওদের ডিজাইন গুলো দেখতে হবে। দেখা যাবে যে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক আইডিয়া পাওয়া যায়। প্লাস হচ্ছে সবকিছুর কম্বাইন্ডে ইউনিক কিছু ডেলিভার করাটাও ইজি হয়। আহ, এটাই আমার কাছ থেকে। জি ভাইয়া। এরপরে হচ্ছে আমার যে প্রশ্নটা ছিল যে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে তো আমরা বেশ কিছু ইনসাইট বা আহ, নির্দেশনা অলরেডি আপনার থেকে পেয়েছি। এছাড়া আসলে নতুনদের জন্য এই সফটওয়্যার কতটুকু প্রয়োজনীয়, বা এই ছাড়া আপনি আর কোনো ইনসাইটস বিগিনারদের জন্য দিবেন কিনা? এটা বিগিনারদের জন্য আহ, শুরু করা উচিত। আহ, এখানে হচ্ছে উম, আমি যেটা বলতেছিলাম যে ইলাস্ট্রেটর হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার, সেটাতে হচ্ছে আমাদের লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, এইসব ডিজাইন গুলা বেটার হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন শেপ টেপ ওইসবও তৈরি করতে পারি। আহ, ভাইয়া, আমরা এখন তিনজনের হাত দেখতে পাচ্ছি। আমি সর্বপ্রথম হ্যাঁ, হ্যাঁ। যেতে চাই শিব সুন্দর বর্মনের কাছে। শিব, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। থ্যাংক ইউ আপু। আমার যে প্রশ্নটা ছিল, বর্তমানে আমরা একটা এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে হচ্ছে প্রবেশ করছি। তো সেক্ষেত্রে আসলে গ্রাফিক নিয়ে কতদূর এগোনো যেতে পারে? কারণ আমরা এখনই দেখি যে বিভিন্ন যেসব হচ্ছে এআই জেনারেটেড ওয়েবসাইট গুলো আছে, সেখানে যদি আমরা ঠিক মতো কমান্ড দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা দুর্দান্ত সব ডিজাইন পেয়ে যাই। তো আসলে এটাই জানার ছিল যে ভবিষ্যতে এটা কিভাবে আরো আপডেট করা যেতে পারে বা আমাদের দক্ষতা আরো কিভাবে বাড়াতে পারি। এআই ডেভেলপ করছে, ওকে কমান্ড দিলে ও সুন্দর জিনিস ডেলিভার করতে পারে, কিন্তু এআই এর কিছু সীমাবদ্ধতা আছে। ধরো আমাদের
সরি ধরেন আমাদের হচ্ছে আহ, যদি ব্র্যান্ডিং করতে যাই, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে লোগো ক্রিয়েটের ক্ষেত্রে ব্র্যান্ডের আসলে পার্সোনালিটিটা কি, তাদের টার্গেট অডিয়েন্স কারা, উম, ওই টেস্ট বুঝে লোক ডিজাইনটা ডেলিভারি দেওয়া, এই জিনিসগুলা এআই এর ক্ষেত্রে চিন্তা করাটা অনেক টাফ। ওরা হচ্ছে এআই হচ্ছে ওই জিনিসগুলো ডেভেলপ করতে পারে যে ডাটাগুলা আমরা ওদেরকে দেই, এবং ওরা অলরেডি ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছে। সেক্ষেত্রে হচ্ছে প্রথমেই হচ্ছে আহ, ধরো ধরেন হচ্ছে মানুষের ইমোশন বোঝার যে ব্যাপারটা, ওইটা এআই পারফেক্টলি পারে না। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার থাকবে হচ্ছে মানে ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন এলিমেন্ট যেগুলো ইউজ করি, ইমেজ, টাইপোগ্রাফি, ওইগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে ইমপ্রেশন, ইমোশন, ওইসব দিক চিন্তা করেও ইউজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআই প্রপারলি ওই জিনিসটা ক্যাপচার করতে পারে না। সেক্ষেত্রে আমাদের ডিজাইনারদেরকেই ওই ওকে কারেকশন, মানে এআই এর প্রজেক্টটা কারেকশন করতে হবে। সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এখন এআই থাকবে হচ্ছে সহযোগী হয় আর কি, যেটা ধরুন আমার ওইটা গ্রাফিক ডিজাইন এআই ইউজ করে হচ্ছে আউট অফ দা বক্স ডিজাইন করা যাবে এবং দ্রুত ডিজাইন করা যায়। উম, থ্যাংক ইউ ভাইয়া। আহ, আ- আপনার কি প্রপারলি বুঝতে পেরেছেন নাকি কোনো জি, কনফিউশন আছে? না না, কোনো কনফিউশন নেই, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। ভাইয়া আমরা এখানে আরো হচ্ছে একজনের হাত দেখতে পাচ্ছি, ফাহিমের হাত দেখতে পাচ্ছি। ফাহিম, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা জি জি। শুনতে পাচ্ছি। জি। আচ্ছা ভাইয়া, আমি আমার সেকেন্ড কোশ্চেনটা আবার রিপিট করব। যেমন আপনি তো এখানে কালার হুইলের খুব সুন্দর একটি ধারণা দিলেন, বাট যেমন আমি গ্রাফিক ডিজাইন লেভেল 3 কমপ্লিট, এখন আমার জন্য কালার হুইলটা বোঝা যতটা না সহজ হবে, একজন বিগিনার বা যে এখন প্ল্যানিং করছে যে গ্রাফিক ডিজাইন শিখবে, তো তার জন্য তো কালার হুইলটা বোঝা অতটা সহজ হবে না। কারণ ওর কাছে এটা হয়তো এরকম মনে হতে পারে যে আকাশ থেকে পড়া একটা উল্কাপিন্ডের মতো, কোথা থেকে আসলো কিছু বুঝলাম না। কিন্তু যেমন কিছু সিম্পল কনসেপ্ট আছে যে লাইট কালারের ওপর ডার্ক ব্যাকগ্রাউন্ড, সরি সরি ভুল হয়েছে, লাইট কালারের ওপর ডার্ক কালার দিয়ে কোনো কিছু লিখলে বা কোনো এরকম কোনো ইমেজ বা কোনো শেপ দিলে সেটা ভালো ফোটে। তো এইরকম যারা বিগিনার লেভেলে যারা আমরা ডিজাইনিং করতে চাচ্ছি, বা স্টুডেন্ট যারা নিজেদের কিছু ডিজাইন বা আমরা যারা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, আমরা আমাদের নিজেদের জন্য যে ডিজাইন গুলো করতে চাই, আমাদের হয়তো ওই রকম টুলস গুলো নাই, বা আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে অতটা পড়ালেখা করিনি। তো তারা কি করবে, যে কোন কালারটা দিয়ে কিভাবে আমার ডিজাইনটা রেডি করলে সেটা আই ক্যাচি হবে? কারণ এখন এখন দেখা যায় যে যদি ডিজাইন বা আমরা রিলস বা যাই বলি না কেন, সেটা যদি আই ক্যাচি না হয়, আমাদের যে ভিউয়ার আছে তারা প্রথমে ওইটা স্কিপ করে যায়। তো এটাই ছিল আমার প্রশ্ন, যে আমরা কোন কালার গুলো ইউজ করলে বিগিনার লেভেলে, একদম বিগিনার লেভেলে কোন কালার গুলো ইউজ ইউজ করে আমরা আমাদের ডিজাইন গুলো তৈরি করব। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে নেগেটিভ স্পেস, যে ওয়াইড স্পেসটা থাকে, ওইটা যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন। ধন্যবাদ। ওকে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করার ট্রাই করছি, এর মধ্যে আরো কারো যদি প্রশ্ন থাকে নিয়ে ফেলি আমরা। শুভ্র ভাইয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি। শুভ্র ভাই, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আসলে প্রশ্ন বলতে আসলে দীপ ভাইয়ের সাথে আমি একটু মানে অ্যাড করতে চাইছিলাম কিছু কথা আর কি। এই প্রশ্ন না? জি হ্যাঁ হ্যাঁ, জি, শিওর। অবশ্যই। আচ্ছা, শিবম ভাই একটু আগে বলেছিল এআই। আসলেও এআই আমাদের যে পরিমাণ বিদ্যুৎ ইউজ হয় প্রতিদিন, অনেক বিদ্যুৎ ওয়েস্ট হয়। সেক্ষেত্রে যদি আমরা এআই এর ব্যবহারটা কমায় আনতে পারি, তো আমাদের ফিউচারের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, সবকিছুর জন্যই ভালো হবে। আর এআই কখনো আমার মনের মতো ডিজাইন করে দিতে পারবে না। আর এআই ডিজাইন কখনো প্রিন্টও আর কি ওইভাবে প্রিন্ট করা যাবে না। যাই হোক, তারপর হচ্ছে ভাই কালার সাইকোলজি বললো, কালার থিওরি বললো,
সেটা হচ্ছে যেন আমাদের কালার থিওরি জানার জন্য আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আপনার প্রথমে RGB জানতে হবে, তারপর হচ্ছে কি আপনার CMYK কে জানতে হবে, যে দুইটা আর কি মোস্ট কালার। সেটা হচ্ছে আপনি এই দুইটা ব্যবহার করে আপনি RGB এবং CMYK কে ব্যবহার করে আপনি হচ্ছে গিয়া গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের টেক্সচার ইউজ করতে পারবেন। এই তারপর হচ্ছে যে একজন, যে আমরা যেহেতু এখানে এখানে সবাই বিগিনার, তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আপনি ক্যানভা ইউজ করতে হইলেও আপনি ফার্স্ট অফ অল আপনার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটরটা জানতে হবে। আপনি যদি এটার হাতে খড়িটা জানেন এডোবি ইলাস্ট্রেটরের, তাহলে কিন্তু আপনি ক্যানভাটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। মনে করেন একটা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওই আপনি ফটোশপ ছাড়াও কিন্তু গুগল থেকেও কিন্তু এটা করতে পারবেন। যেমন ধরেন রিমুভ বিজি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি একটা ফটো আপলোড করবেন, আপনার ছবিটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এরকম আরো অনেক সাইট আছে সুন্দর সুন্দর যেখানে আপনি কাজ করতে পারবেন এবং এটা ইলাস্ট্রেটর নিয়ে আপনি মনের মতো ডিজাইন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়া মনে করেন ইলাস্ট্রেটরের যে প্রাথমিক টুলস গুলো আছে, যেখানে হচ্ছে প্যান টুল, ইলিপস টুল, তারপর হচ্ছে গিয়ে আপনার ফটো ইমেজ টুল, তারপর হচ্ছে গিয়ে আরো বিভিন্ন ধরনের টুলস আছে। তারপর হচ্ছে মনে করুন আপনি একটা বাংলাদেশের পতাকা আঁকবেন, তো আপনার প্রথমে কি চিন্তা করতে হবে? একটা চতুর্ভুজ আঁকতে হবে ফার্স্ট। চতুর্ভুজ মানে রেক্টেঙ্গেল, ওই এর আর কি এডোবি ইলাস্ট্রেটরের ভাষায়। তো সেক্ষেত্রে আপনার আগে চিন্তা করতে হবে আমি একটা বাংলাদেশের পতাকা আঁকবো, আমার সেক্ষেত্রে আগে কি কি লাগবে? একটা চতুর্ভুজ লাগবে, তারপর একটা কি লাগবে? একটা বৃত্ত লাগবে। তো যখন আপনি ওই ইয়াতে ঢুকবেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার বৃত্ত আছে, আপনার চতুর্ভুজ আছে, সবকিছু আছে। আপনি মনের মতন এখান থেকে আপনার টুলস গুলা নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রথম একটা চতুর্ভুজ নিতে হবে। চতুর্ভুজের কালারটা কি হবে? সবুজ হবে, যেহেতু বাংলাদেশের পতাকা আঁকতেছি। তারপর হচ্ছে গিয়ে ভিতরের বৃত্তের রংটা কি হবে? সবুজ হবে, সরি লাল হবে। তো সেক্ষেত্রে আপনি এখন চিন্তা করতেছেন এটা তো মাঝখানে বসবে, তো মাঝখানে আনারও বিভিন্ন ধরনের অ্যালাইন অপশন আছে। আপনি মাঝখানে বসাবেন না ডানে বসাবেন না উপরে নেবেন নাকি সেন্টার বরাবর বসাবেন, সেগুলো সব অপশন এখানে আছে। তারপর হচ্ছে কি আপনার একটা কি লাগবে? একটা আপনি খুঁটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে একটা খুঁটা আঁকতে পারেন। একটা ফুলদানি আঁকতে চাচ্ছেন নিচে, যে পতাকা নিচে একটা ফুলদানি এঁকে দেই, তো সেক্ষেত্রে আপনি পেন টুল নিয়ে সুন্দরভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তবে আমরা কালার সাইকোলজিতে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনি যখন দেখবেন ডাক্তারের ক্ষেত্রে হসপিটালের যে ব্যানার গুলা কালার করে, সেটা হচ্ছে গিয়া ম্যাক্সিমাম দেখবেন হোয়াইট কালার, তারপর হচ্ছে গিয়া গ্রিন এবং হচ্ছে ব্লু। তারা সবসময় সিম্পলিসিটি ইউজ করে, মানে সিম্পলিসিটি কালার গুলা বেশি ইউজ করে, তারা অত হিবিজিবি ডিজাইন তারা দেয় না। সেক্ষেত্রে প্রফেশনাল পোর্টফোলিও যারা যারা আছে ডিজাইনার, তারাও কিন্তু এটা ফলো আপ করে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর কথা বলেছিল শিবম ভাই, সেটা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং এর অনেক দূরের কথা। সেটা হচ্ছে আপনার বেসিক স্কিল, অর্থাৎ MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনি সুন্দর আপওয়ার্কে কি নিয়ে কাজ করবেন, ফাইবারে কি নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনার আগে জানতে হবে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি SEO মার্কেটিং করবেন, নাকি ওয়েবসাইট মেকিং করবেন, নাকি আপনি ওয়েব ডেভেলপার হবেন, নাকি আপনার গ্রাফিক্স ডিজাইনার হবেন। আপনার আগে লক্ষ্যটা স্থির করতে হবে। দেন আপনি এখান থেকে মনে করুন আপনি ডিজিটাল কারো একটা বিজনেসকে আপনি ফেসবুকে আর কি পোস্টিং করবেন, তো সেক্ষেত্রে আপনার কি জানতে হবে? উনি কিন্তু আপনাকে বলতেই পারে যে আমার এই প্রোডাক্টটা আপনি এই তেলের বোতলের একটা আমাকে করে দেন, একটা কভার করে দেন, তেলের বোতলের একটা ডিজাইন করে দেন। ডিজাইনটা আপনি এটাকে পাবলিক করবেন ফেসবুকে এবং আপনি আমার পেজটা হ্যান্ডেলিং করবেন, মেনটেন্স করবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে যে এই যে কাজটা দিল যে তেলের বোতলে তুমি এই কভারটা বানায়া এত% ডিসকাউন্ট ডিসকাউন্ট এগুলো লিখবা, তো এক্ষেত্রেও কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইনের দরকার আছে। সুতরাং আমি যাই কিছু করি না কেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনটা অবশ্যই জানতে হবে, মাস্ট বি জানতে হবে। আর ফ্রিল্যান্সিং আসলে অনেক দূরের বিষয়। এটা আসলেও ইংলিশ ইংলিশ যে বেসিক ইংলিশটা, আপনার ইংলিশটা মাস্ট বি জানতে হবে একটা ক্লায়েন্টকে আপনি সন্তুষ্ট করার জন্য। আপনার হাজারবার সে আপনাকে কোশ্চেন করবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনার জীবন শেষ হয়ে যাবে। আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি তাকে একটা লোগো বানাই দিবেন, সে বলবে এটা তো আমার হয় না, এই কালারটা আপনি চেঞ্জ করেন। আরেকটু পরে বলবে ভাই এই কালারটা কি আরো সুন্দর করা যায় না, আরেকটু পরে বলবে ভাই আপনি এদিক দিয়ে কাটতে আরেকটু এটা সুন্দর করেন। এরকম করে করে আপনার আচ্ছা, অনেক ভাই হ্যারান ভাই আমি হ্যারান আমি করার পর আমি একটু আসলে কিছু ইন্টারাপ্ট করতে করি পারবেন। এখানে, সরি, হ্যাঁ শিওর। বাট
এইখানে ভাইয়া আমরা মূলত আমাদের বেসিকটা জানার জন্য আছি। আপনি যেরকম বললেন যে এই জিনিসটা করতে হবে বা কোন ইন্ডাস্ট্রি কোন কালার গুলো নিয়ে বসে আছে, যেমন আপনি মেডিকেল ইন্ডাস্ট্রির কথা বললেন। এখন তো আমরা এখানে কেউ মেডিকেল ইন্ডাস্ট্রিতে সরাসরি ঢুকছি না, বাট এখানে যারা বেসিক, যেমন আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে, আপনি হয়তো বুঝবেন, কারণ অনেক, কিন্তু এমন অনেকেই আছে যাদের পক্ষে অতটা এক্সট্রিম লেভেলে যাওয়াটা সম্ভব না। তো এখানে তারা জাস্ট নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যতটুকু সম্ভব নিজেদের যে একটা মানে ডিজাইন গুলো যে তারা করবে, তারা তাদের নিজেদের জন্য এইগুলোর কথাগুলো আমরা যদি এখানে বলি তাহলে হয়তো আমাদের জন্য একটু বেটার হয়। কারণ ফ্রিল্যান্সিং বলি এইগুলো হয়তো পরের বিষয়, বাট আগে তো আমাকে বেসিকটা জানতে হবে, তাই না? আর আপনি যে বলেন যে ক্যানভার কথাটা, ক্যানভা ক্যানভাতে কাজ করার জন্য অতটা ইন ডেপথ নলেজ দরকার হয় না, কিন্তু ইলাস্ট্রেটর বা ফটোশপ যখন তারা শুরু করবে তখন তারা বুঝবে এবং তারা তখন শুরু করবে। যেমন পেইন্ট টুলের ইউজটা আপনি প্রথমেই করতে পারবেন না, পেইন্ট টুলটা পরে ইউজ করতে হবে। তো এখানে আমরা জাস্ট আমাদের বেসিকটা নিয়ে একটু কথা বলি, কারণ অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছে, কারণ আমরা একটু বেশি উপরে চলে যাচ্ছি। আমিও ফাইমের সাথে সরি ফর একমত, ইন্টারাপ্টিং। আমরাও মনে হয় যে বেসিকটা নিয়েই আগাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি প্রশ্নের উপরে বেস করেছিলাম। তো ক্যানভাটা আসলে আমার ব্যক্তিগত থেকে খুব ভালো লাগে। আপনি ক্যানভাতে যান, সেখানে হচ্ছে আপনার লেয়ার আছে, তারপর হচ্ছে কি আপনার অ্যালাইন আছে, আর আপনার টাইপোগ্রাফি হ্যাঁ, আছে, আর আর টেক্সট আছে। আরেকটা আরেকটা কথা হলো যে যে এআই এর ইউজটা বর্তমানে যদি আমি এআই ইউজটা না করি, হ্যাঁ ওটা অনেক এনার্জি খরচ করছে বা বিদ্যুৎ বেশি খরচ হচ্ছে, এর জন্য হয়তো পরিবেশ দূষণ হচ্ছে, বাট আপনি এআই এর বাইরে এখন ভাবতে পারেন না। আপনি যদি এআই ছাড়া চলেন হয়তো আপনি পৃথিবীর আরো 10 জন মানুষের কাছ থেকে পিছনে চলে যাবেন। তো যেভাবে না, এআইটা আসছে, হ্যাঁ ও ও কখনো আমাদের ইয়েটা নিতে পারবে না, বাট এআই কে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। আসলে ধন্যবাদ। এআই আপনাকে আচ্ছা, প্রতি মুহূর্তে একটু আপনাকে কিন্তু একটু ট্র্যাক করে এক এআই। মিনিট আহ, আমি আপনি সবাইকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে মোবারেজ ভাই অলরেডি আমাদের আচ্ছা, সাথে স্ক্রিন শেয়ার করেছেন। সো ভাইয়া, আপনি যে কালার বিলটা নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে। ঠিক আছে, কালার হুইলের যে ব্যাপারটা বলছিলাম, কালার আমাদের প্রাইমারি কালার হচ্ছে তিনটা। এই যে একটা দুইটা তিনটা, একটা ট্রায়াঙ্গেল আমি যদি কাটছড়ি করি ক্রিয়েট হচ্ছে, দেখা যাচ্ছে তো না? জি ভাই, দেখা যাচ্ছে। জি হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। আর কমপ্লি কমপ্লিমেন্টারি কালার হচ্ছে এটা, আর ইয়েলো। আর এই দুইটা কালার যখন মিক্স হয়েছে, এটা এটা মিক্স হচ্ছে এটা, দুইটা প্রাইমারি কালার যখন মিক্স হবে যে কালারটা হচ্ছে ওইটারে আমরা বলছি কমপ্লিমেন্টারি অথবা সেকেন্ডারি কালার। আমি যদি আরেকটু ফাস্ট দেখাই, সরি, ওইটা সেকেন্ডারি কালার হবে। কমপ্লিমেন্টারি কালার যেটা হচ্ছে ওটা হচ্ছে টোটালি অপোজিট কালার। এই যে কালার হুইলের মধ্যে দুই কালার দেখা যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি 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 ভাই। ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ। কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কালার হুইলের অপোজিট দুইটা কালার নিয়ে, এই রেড এই পাশে, এই পাশে হচ্ছে এই টিল কালারটা, দুইটা হচ্ছে দুই মেরুর কালার। যখন আমি এরকম অপোজিট কালার নিয়ে কাজ করব, এটা এই দুইটা হইতে পারে, এই দুইটা হইতে পারে, এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে। ঠিক আছে, যখন এরকম আমি অপোজিট ডিরেকশনের কালার ইউজ করব, ওইটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এই প্যাটার্নে জাস্ট লোগো ব্র্যান্ডিং হয়ে যেতে পারে, জাস্ট অপোজিট কালার হুইলের অপোজিট দুইটা কালার দিয়ে। তারপর হচ্ছে মনোক্রমিক কালার, যেটা বলছিলাম একই কালারের ডিফারেন্ট শেড। জাস্ট এটার ইয়েলো যদি নেই, ইয়েলো ডার্ক ইয়েলো, লাইট এর চেয়েও লাইট, এরকম হলে ওটা হচ্ছে মনোক্রমিক, একই কালার থাকবে, এরকম অপোজিট কালার হবে না। আর অ্যানালোগাস কালার হচ্ছে কালার হুইলের পাশাপাশি যে কালারগুলো আছে, এই যে যদি আমি এই কালারগুলো নিই এটাও পাশাপাশি কালার হবে, যদি এটা নিই এটাও পাশাপাশি কালার হবে। এই কালারগুলো দিয়ে যদি আমি কোনো ডিজাইন করি, কোনো লোগো করি, সেইটা হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানালোগাস কালার, কালার হুইলের জাস্ট পাশাপাশি কালারগুলো নিয়ে। আর থ্রিডিয়ার্টিক কালার হচ্ছে ট্রায়াঙ্গেল করে যদি আমি নেই, একটা মাঝখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে আমি এই তিনটা কালার নিলাম, এদিক থেকে এরকম ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে তিনটা কালার নিলাম, এরকম আর কি। এভাবে
হচ্ছে যদি কাজ করি, এটা হচ্ছে ট্রিডিয়াটিক কালার প্যাটার্ন হবে। এদিকে হচ্ছে আরেকটা অপশন দেখাচ্ছে। এই যে প্রাইমারি কালার যেটা বলছিলাম, লাল নীল হলুদ। আর টারশারি কালার হচ্ছে প্রাইমারি কালার গুলা মিলে যে কালারটা বানাবে। যেমন লাল আর নীল মিক্স হচ্ছে ভায়োলেট হবে। লাল, এই যে লাল আর হলুদ মিক্স হয়ে কমলা হচ্ছে। হলুদ আর নীল মিক্স করে সবুজ হচ্ছে। আর টারশারি কালার হচ্ছে এই কালারগুলো এটার সাথে এই কালার মিক্স হতে পারে, এটার সাথে এই কালার মিক্স হতে পারে, এরকম আর কি। প্রাইমারি সেকেন্ডারি অথবা সেকেন্ডারি সেকেন্ডারি দুইটা কালার মিক্স হয়ে যে কালার গুলা হবে, ওইটা হচ্ছে টারশিয়ারি কালার। তারপর হচ্ছে কালারের আমরা ওয়ার্ম টোন বলি। ওয়ার্ম হচ্ছে এই যে এই কালার গুলা, রেডিশ, রেড থেকে ইয়েলোর রেঞ্জের যে কালার গুলা, এটা হচ্ছে ওয়ার্ম কালার। আর ব্লু থেকে গ্রিনের মধ্যে এই পাশের যে কালার, ওইটা হচ্ছে কুল কালার। এখন আমি কোন ডিজাইনে কোন কালারটা ইউজ করব, ওইটা হচ্ছে আমি কোন পারপাজে ডিজাইনটা করছি ওইটার উপর নির্ভর করছে। কোন কোম্পানির জন্য, কোন ক্যাম্পেইনের জন্য, ওইটাতে আসলে ওয়ার্ম কালারটা দিলে বেটার নাকি কুল কালারটা দিলে বেটার, ওইটা ঠিক করতে হবে। যেমন আমরা যদি রেস্টুরেন্টের জন্য কাজ করি, দেখা যাচ্ছে ওইখানে রেড কালারটা একটু বেশি প্রেফার করা হয়। ওইটা হচ্ছে দেখলে, ওইটার সাইকোলজি ইম্প্যাক্ট হচ্ছে যে ওইটা দেখলে ক্ষুধা বাড়ে। এই জন্য হচ্ছে রেস্টুরেন্টরা হচ্ছে রেডটাকে একটু প্রেফার করে, ওরকম আর কি। তারপর হচ্ছে কালার আরো ডিফারেন্ট হইতে পারে, যেরকম হচ্ছে কালারের শেড দিয়ে। শেড হচ্ছে ডার্ক কালার, ডার্ক ভার্সন আর কি। রেড থেকে ডার্ক হতে 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 এই পর্যায়ে চলে আসছে, এটা হচ্ছে শেড। টিন্ট হচ্ছে কালারের লাইট ভার্সন। রেড কালারটাই লাইট হতে হতে এই সর্বোচ্চ লাইট হচ্ছে ওর এটা। আর টোন হচ্ছে, সরি, ঠিক আছে, যেটা বলতেছিলাম, টোন হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে, টোন ইজ ক্রিয়েটেড বাই কামিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর গ্রে উইথ বেজ হিউ। হিউ হচ্ছে কালারের যে অরিজিনাল যে ফর্মটা থাকে, লালের অরিজিনাল ভার্সনটা হচ্ছে এটাই। এর সাথে যদি গ্রে অথবা ব্ল্যাক, ওইটা যদি অ্যাড হয় যে শেডগুলো ক্রিয়েট করবে, ওইটা হচ্ছে আমরা টোন বলছি ওইটাকে। এভাবে হচ্ছে কালারের ইয়ে আসবে। হিউ, যে যেরকম বলতেছিলাম অরিজিনাল কালার লাল মানে এটাই, এই শেডটাই হচ্ছে লালের শেড, এটাই হচ্ছে ওই হিউ। এটা হচ্ছে অরেঞ্জের শেড, এটা হচ্ছে হিউ। ঠিক আছে, এরকম যে মূল কালারটা ওইটা হচ্ছে হিউ। আর স্যাচুরেশন হচ্ছে ওই কালারের ডার্কের বিভিন্ন শেডগুলা। তারপর হচ্ছে লাইট শেড হচ্ছে লুমিনাস, অ্যামাউন্টনেস। স্যাচুরেশন আর লুমিনাস এটা হচ্ছে কালারের আলো ছায়া, লাইট শেড থেকে আসে। এটা যদি, এটা হচ্ছে ডার্কার হতে হতে এই জায়গায় আসছে, এটা হচ্ছে স্যাচুরেশন। আর এটা হচ্ছে লাইট থেকে লাইট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লুমিনাস। আশা করি সবার এই ব্যাপারটা ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাই, যদি এখানে প্রশ্ন করা হয়ে থাকে যে কালার থিওরিটাকে বা কালার হুইলটাকে ইউজ করে আমরা কিভাবে বুঝবো যে কোন কালারের উপরে কোন কালারটা ফুটবে নাকি ফুটবে না, খুব বেশি হচ্ছে ধরেন দুইটা কালার পাশাপাশি বা একটার উপর একটা ইউজ করে দেখা যায় কালারটা খুবই মানে চোখে লাগে না, মনে হচ্ছে যে খুব বোরিং একটা ব্যাপার হয়ে গেল, তো ওইটা কিভাবে বোঝা যায়? হুম, সেক্ষেত্রে দেখতে হবে আর কি, যে যদি মানে সব- সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি কালারটা ইউজ করা। যেমন হচ্ছে এই যে অপোজিট ডিরেকশনের কালার, এই কালারের উপর এই কালারটা কন্ট্রাস্ট করবেই। ওই যে আমি যেরকম বলছিলাম, যে যদি আমি এই যে পার্পল আর হচ্ছে ইয়েলোর কথা বলছিলাম, যেটা এরকম এই দুইটা কালারের উপরে এই দুইটা কালার কন্ট্রাস্ট করবেই। এখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা বিষয় হচ্ছে প্রচুর চর্চার মাধ্যমে সেন্সটা গ্রো করা, যে আসলেই আমি কোন কালার দিয়ে কোন কালারের উপর কোন কালার গেলে, কোন কালারের সাথে কোন কালার গেলে ডিজাইনটা ফুটবে। ওই ব্যাপারটা আস্তে আস্তে গ্রো হবে আর কি। আমরা হচ্ছে কালারের ক্ষেত্রে এই জিনিসগুলাই মাথায় রাখবো আর কি। আমি চাইলে কম্বিনেশন
কমপ্লিমেন্টারি কম্বিনেশন ইউজ করতে পারি, এই কম্বিনেশনটাও ইউজ করতে পারি। আর কন্ট্রাস্ট হবে হচ্ছে জাস্ট অপোজিট কালার গুলাতে। হুম। আশা করি সবাই কালার হুইলটা বুঝতে পেরেছে। আর কারোর কি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ভাইয়ার কাছে পরবর্তী প্রশ্নে যেতে পারি। সেটা হচ্ছে ভাইয়া, বর্তমানে তো গ্রাফিক ডিজাইনটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে সামাজিক বার্তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করি। সো ক্যাম্পেইনের ক্ষেত্রে আসলে তো আমরা গ্রাফিক ডিজাইনটা ব্যবহার করে থাকি। সো এই যে সামাজিক ইস্যুতে আমরা সচেতনতা তৈরি করতে যে গ্রাফিক ডিজাইন ব্যবহার করি, এটা আসলে আহ মানে ভূমিকা তো রাখে, এবং কিভাবে আসলে এটা ব্যবহার করে আরো ইতিবাচক ভাবে আমরা আমাদের সমাজে এই বার্তাগুলো ছড়িয়ে দিতে পারবো। আহ, ধন্যবাদ। সামাজিক বার্তার ক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে আমার অডিয়েন্স কারা কারা। যেমন আমি কি একদম ওয়েল এডুকেটেড এডুকেটেড পার্সনদের জন্য করছি, নাকি ইলিটারেট পার্সনরাও সাথে ইলিটারেট পার্সনদের জন্য করছি। এই দুইটা জিনিস প্রথমে আগে মাথায় রাখতে হবে। ধরো আমার ডিজাইন যদি একদম রুরাল লেভেলের কারোর জন্য হয়, সেই ক্ষেত্রে ডিজাইনের মধ্যে হচ্ছে ইজি কমিউনিকেট করা যায় ওরকম জিনিসগুলো রাখতে হবে। আহ, খুব মানে ছবিটা দেখেই যেন মানুষ রিলেট করতে পারে, হ্যাঁ এখানে হাত ধোয়ার কথা বলা হচ্ছে, এখানে মাস্ক পরার কথা বলা হচ্ছে। ও যাতে যদি ও পড়তে পারে না এটা মাথায় রাখতে হবে, কিন্তু সে যেন ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে। জাস্ট ডিজাইনটা দেখে বুঝে ফেলতে পারে যে কি হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে অডিয়েন্সের এইজটা ইম্পর্ট্যান্ট। আমার অডিয়েন্স কারা, ওই যেমন এডুকেটেড প্লাস ইলিটারেট, তারপর হচ্ছে যদি আমি আহ, যা মানে ইয়ং প্লাস হচ্ছে এরকম মানুষদের জন্য করি, সেই ক্ষেত্রে হচ্ছে ডিজাইন তো হবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে করতে গেলে আমাকে একটু ভাইব্রেন্ট রাখতে হবে, একটু ফন্টগুলো একটু ফানি, ওইরকম টাইপের ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে আমাদের দেশীয় কালচারে কোনটা যায় কোনটা যাচ্ছে না, ওই জিনিসগুলো একদম সতর্কভাবে প্রেজেন্ট করতে হবে। আহ, যেরকম দেখা যাচ্ছে যে আহ, ইসলামিক কান্ট্রি যদি হয়, সেক্ষেত্রে ওরা ছবি অ্যালাউ করে না। সেক্ষেত্রে তো কমই ডিজাইনের মধ্যে আইকনিক স্টাইল অথবা ইনফোগ্রাফিক স্টাইল দিতে হবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া, এছাড়াও আপনার কাছে যে প্রশ্নটা আমার ছিল যে মানে এই যখন আমরা এই বার্তাগুলো সমাজে দিব, তখন তো এই আমরা কি বানাচ্ছি, কি ধরনের ছবি ব্যবহার করছি, এগুলো গুরুত্বপূর্ণ। এইগুলোর সাথে সাথেও আসলে আর কি কি জিনিস একটা কন্টেন্টে আমাদের মানে খেয়াল রাখা প্রয়োজন? ভাইয়া, আমাকে কি আহ, শুনতে পাচ্ছেন? বার্তার জি জি আপু। উম, ওইটার পাশাপাশি আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের যে মেসেজটা, ওইটা যেন একটু আই ক্যাচি হয়, একটু ইজিলি রিলেটেবল হয় মানুষের সাথে। ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সফল ক্যাম্পেইন ধরা যায়, হচ্ছে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইনটাকে আমরা ধরি, ওইটার একটা স্লোগান ছিল যে দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়। ঠিক এরকম টাইপের কিছু ইন্টারেস্টিং জিনিসগুলো একদম ক্লিয়ারলি মানুষের সাথে যায়। আহ, যদি আমি অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ধরি, যেমন আমাদের ক্ষেত্রে একটা এই মানে বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা ফিলিপ বাতির একটা বিজ্ঞাপন ছিল যে মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপ। মানুষ দেখা যায় ওইটাকে অ্যাকসেপ্ট করে ফেলতেছে, কারণ ওর দৈনন্দিন লাইফে এই জিনিস এই কথাগুলো হয়, সেজন্য সে রিলেট করতে পারতেছে। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার।
ঠিক আছে আর ভাইয়া, একটা এবার একটা যদি জি, উম, একটা কেস স্টাডি আছে ওই লাক্স সাবানের। ওইটাতে হচ্ছে দেখা যায় এই বাংলাদেশে মোটামুটি তখন লাক্স সাবান একচেটিয়া ব্যবসায়ী করতো। ঠিক ওই পরে ওই টাইমটাতে বাংলাদেশ আরেকটা সাবান লঞ্চ করেছিল, এটার নাম ছিল হালাল সাবান। ওরা প্রমোট করতেছে যে লাক্স তো হচ্ছে বিভিন্ন প্রাণীর চর্বি টর্বি ওইসব ইউজ করে সাবান বানায়, আমরা ভেজিটেবল প্ল্যান্ট ওইসব থেকেই সাবান করি, এই জন্য আমাদেরটা 100% হালাল। এখন বাংলাদেশিদের সেন্টিমেন্ট হচ্ছে এই ধর্মীয় ব্যাপারটা থেকেই ওরা বুঝে এই ধরে নিল যে না এটাই বেটার, তারা ওই হালাল সাবানটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তখন দেখা যাচ্ছে যে লাক্সের সেলটা ডাউন হয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই দেখা যাচ্ছে বাংলাদেশের মার্কেটটা ধরতে পারছে না। সেই ক্ষেত্রে তারা পরে করলো কি, তাদের প্রোডাক্ট সবকিছু অফ করে দিয়ে তারা রিসার্চ শুরু করলো আসলে কিভাবে করা যায়। তখন তারা অনেক চিন্তা ভাবনা করে অনেক এক্সপার্টদের সাথে পরামর্শ করে তারা কিছুদিন যাবত বাংলাদেশে ওদের প্রোডাক্ট বিক্রিটা বন্ধ রেখেছিল। তারপরে ওরা যেটা করলো এটা হচ্ছে ওদের মোড়কের মধ্যে ওরা আরবি লেখা দিয়ে দিল এলিমেন্ট উপাদান গুলাতে, তারপরে কিভাবে ইউজ করতে হয় কি কি ছিল ওই ডিরেকশন গুলাতে আরবি ইউজ করলো। তখন দেখা যাচ্ছে মানুষ আবার লাক্স সাবানটাই আবার প্রেফার করা শুরু করলো। ওরকমই আর কি। আসলে আমি যে কালচারে আসছি যে ওই আশেপাশের অবস্থাটা কিরকম ওই অনুযায়ী আমার ছবি সিলেক্ট করতে হবে, ওই অনুযায়ী আমি আমার মেসেজটা ঠিক করতে হবে যে আসলেই ওইটা ইফেক্টিভ হবে কিনা, আমি যাদের কাছে চাচ্ছি তারা আমার কথা শুনুক, আমার এই অ্যাপ্রোচটা নেক, তাদের কাছে প্রপারলি যাচ্ছে কিনা, এই এইগুলোর জন্য হচ্ছে এই জিনিসটা মেনটেন করা উচিত। ধন্যবাদ। জি ভাইয়া, তারপরে এখন তো গ্রাফিক ডিজাইন অনেক ভালো একটা প্রফেশন হিসেবে আমাদের সমাজে কাজ করছে, যেটা নিয়ে অলরেডি কথা হয়েছে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসলে গ্রাফিক ডিজাইনটা প্রয়োজন। এছাড়া আমাদের নিত্য নৈমিত্তিক অনেক কাজেই প্রয়োজন। আমরা এখানে যে ইউথরা আছি, আমরা যারা আর্নি চ্যানেলে কাজ করছি বা বিভিন্ন রিলিভেন্ট অর্গানাইজেশনে কাজ করছি, আমাদের জন্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। যদিও আমাদের একদম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন প্রয়োজন না হলেও বেসিক কিছু জিনিসপত্র প্রয়োজন। আপনার কাছে আমার একদম আহ, শেষের দিকের প্রশ্ন যে একজন মানুষ যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে তার এই কাজটা শুরু করতে চায়, সেক্ষেত্রে আসলে সে কিভাবে একটা স্ট্রং বা প্রফেশনাল পোর্টফোলিও বানাতে আসলে কোন জিনিসগুলো একটু খেয়াল রাখবে, যে সে এই প্রফেশনটার দিকে যেতে চাচ্ছে, সুতরাং সে একদম বিগিনার থেকে নিজেকে নিজে ডেভেলপ করছে। সো নিজেকে নিজে ডেভেলপ করতে গেলে তার কোন জিনিসগুলোতে আসলে ফোকাস রাখা প্রয়োজন? উম, ধন্যবাদ। আসলে গ্রাফিক ডিজাইনের ওয়ার্ক স্পেসটা অনেক বিশাল, প্লাস হচ্ছে সেখানে উম, এই জন্য হচ্ছে এদেরকে আগে নিজের এক্সপার্টাইজটা আগে ডিসকভার করতে হবে যে আসলে অনেকগুলা সেক্টর তো আছে, আমি আসলে কোনটাতে কমফোর্ট ফিল করছি, কোনটাতে করতে পারি। আর হচ্ছে সব স্কিলগুলো মানে সব সেক্টর সম্পর্কে একটু একটু কাজ শিখে রাখা বেটার। আর আরেকটা বিষয় হচ্ছে নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে প্রচুর ডিজাইন দেখতে হবে, প্লাস হচ্ছে আমি যখন আর হচ্ছে ডিজাইন কপি করতে হবে, আর হচ্ছে আহ, প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে। লিস্ট একজন ডিজাইনারের প্রত্যেকদিন একটা করে টিউটোরিয়াল দেখা উচিত, অথবা হচ্ছে একটা নতুন জিনিস শেখা উচিত ডিজাইন সম্পর্কে। সেটা সফটওয়্যারের টুলস হতে পারে অথবা ডিজাইন থিওরি হতে পারে। ধন্যবাদ। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা প্রায় আমাদের সেশনের একদম শেষ শেষের প্রশ্ন পর্বে চলে এসেছি। আসলে এই যে গ্রাফিক ডিজাইনকে যারা প্রফেশন হিসেবে একদমই নিতে চায়, তাদের জন্য যদি আপনার কোনো বাস্তব অভিজ্ঞতা বা কোনো টিপস থাকতো যেটা আহ, তাদের জন্য ভালো হতো, সেটা একটু কাইন্ডলি শেয়ার করবেন সকলের সাথে। আচ্ছা, টিপস যেটা বলা যায় যে ভাই আপনার মাইক অফ হয়ে গিয়েছে।
মানে পরামর্শ থাকবে যে এটাই যে ডিজাইন সেক্টরটা হচ্ছে আসলে গ্রাফিক ডিজাইন, আর্ট ইত্যাদি এই সেক্টর গুলো হচ্ছে আর কি সাধনার বিষয়। এটা আসলে একদিনে কিংবা একটা সেশনে 6 মাসের ট্রেনিং এ বা 1 বছরের কোর্সে আসলে এই জিনিসগুলা কাভার হয় না। যেটা হয় যে আমাদেরকে কন্টিনিউয়াস জার্নির মধ্যেই থাকতে হবে। সেক্ষেত্রে যারা আসবেন তাদের ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে সব সেক্টরে যদি এক্সপার্ট হতে চাই প্রথম দিকে একটু কষ্ট করতেই হবে। জি ভাইয়া, আমরা একদম আমাদের সেশনের শেষ পর্যায়ে এসেছি। আমরা অনেকক্ষণ থেকে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ টিপস শুনলাম, কিভাবে আসলে আমরা জিনিসগুলো কাজে লাগাতে পারি। এটা আপনি স্ক্রিন শেয়ার করে দেখালেন। আমাদের সাথে আরো তো বেশ কিছু অডিয়েন্স আছে, আমরা জানতে চাই যে ভাইয়ার কাছে কি আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা, বা ভাইয়ার থেকে আপনাদের আর কোন কোন ব্যাপারগুলো জানার আছে। জি, আমরা আরমান ভাইয়ের হাত দেখতে পাচ্ছি। জি আরমান ভাই। আচ্ছা ভাইয়া, অনেকে যেহেতু হচ্ছে পিসি দিয়ে না মোবাইল দিয়ে হচ্ছে ডিজাইনিং করেন, তো আপনি হচ্ছে একটা কথা বললেন যে ক্যানভা, হ্যাঁ। সো ক্যানভার পাশাপাশি কি এরকম আর কোনো অ্যাপ বা ওয়েবসাইট আছে যেখানে এরকম আর কি ডিজাইন করতে পারবে বা অনেক টেমপ্লেট থাকবে? পিক্সেল ল্যাবের মধ্যে করা যায়। হ্যালো। জি ভাইয়া, মানে আমি চাচ্ছিলাম যে ক্যানভার মতো একটা, মানে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক টেমপ্লেট থাকবে, ওরা হচ্ছে সার্চ দিয়ে ওই টেমপ্লেট গুলো আর কি এডিট করে ওদের মতো করে ডিজাইন করবে, এরকম কোনো প্ল্যাটফর্ম আরো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, একটা পিক্সেল অ্যাপ, পিক্সেল অ্যাপ, পিক্সেল ল্যাব, প্রনাউন্সিয়েশন আর কি। পিক্সেলের পরে এপি, এটা একটা সাইট আছে আর কি, ক্যানভার মতোই। ভাইয়া পিক্সেল ল্যাব আর একটা কি বললেন? না, শুধু এটাই আর কি। আচ্ছা, পিক্সেল ল্যাবটা দিয়ে মনে হয় জাস্ট ডিজাইনিং করা যায়, নাকি ওখানে টেমপ্লেটও পাওয়া যায় কি? মানে অনেক আগে ইউজ করতাম হুম, তো। আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা, টেমপ্লেট হয়তো পাবেন না। জি, আমি সেক্ষেত্রে হচ্ছে আপনি কি শুধু এমন মোবাইল দিয়ে করতে চাচ্ছেন? জি, মানে ক্যানভা দিয়েও কিন্তু, মোবাইল দিয়ে কিন্তু ক্যানভাতেও এডিট করা যায়। সো ক্যানভার মতো কি অন্য কোনো এরকম প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে আমরা অনেক টেমপ্লেট পাবো, যে জিনিসটা এডিট করব সেটা অনেক টেমপ্লেট পাবো, ইচ্ছা মতো এডিট করা যাবে এরকম? উম, না, আমার কোন ধারণা নেই। হচ্ছে মোবাইল দিয়ে তো ওইভাবে, আমি হচ্ছে মোবাইল দিয়ে করি না আর কি। হ্যালো। জি আচ্ছা, ভাইয়া, আর আমরা কারো প্রশ্ন থাকলে পাচ্ছি। করতে পারেন। আর কারোর প্রশ্ন কি আছে? আমরা এখানে আমাদের সাথে আরো বেশ কিছু পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার একটু স্লাইড দেখানোর ছিল, আমি কি স্ক্রিন শেয়ার করব? জি ভাইয়া, অবশ্যই অবশ্যই করতে পারেন। ওকে। দেখা যাচ্ছে তো না? জি ভাই, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সম্পর্কে তো সবাই কম বেশি জানেন। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে কি আসলে বলা যায় যে ভিজুয়াল কমিউনিকেশন বা দৃষ্টি নির্ভর ভাষায় যোগাযোগ করা অডিয়েন্সের সাথে। আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া। কোনো ইভেন্ট হতে পারে, কোনো সচেতনতার কিছু হতে পারে, আহ, মানুষকে কানেক্ট করা, তারা যেন প্রপারলি জানে যে এই দিনে এই জিনিসটা হবে, অথবা আমি যদি এই কাজটা করি তাহলে আমার এই বেনিফিট হবে, আমি যদি এটা করি তাহলে আমার এই ক্ষতি হতে পারে।
আহ, এক্ষেত্রে হচ্ছে কিছু প্রিন্সিপাল মেনটেন করতে হয়। আমি জাস্ট প্রিন্সিপাল গুলা একটু সংক্ষেপে বলে দিই। একটা হচ্ছে ব্যালেন্স। ডিজাইনের ক্ষেত্রে ব্যালেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের হোয়াইট স্পেসের সাথে হচ্ছে যে কোনো এলিমেন্ট যেগুলো থাকে, আমার কালার হতে পারে, ছবি হতে পারে, ওই জিনিসটা এটাকে ব্যালেন্স করার ব্যালেন্সের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমার টেমপ্লেট থাকবে। টেমপ্লেটের মধ্যে আমি হচ্ছে জিনিস ধরো দাঁড়িপাল্লার মধ্যে যেরকম হয় যে এক পাশে যদি আমি একটা জিনিস রাখি, তাহলে হচ্ছে আরেকটা পাশ উঠে যায়, ইমব্যালেন্স হয়ে যায়। তখন আমাকে আবার ওইটা ব্যালেন্স করার জন্য আরেকটা এলিমেন্ট অ্যাড করতে হয়। ঠিক এইভাবে আর কি, যদি আমার এটা হোয়াইট ক্যানভাস হয়, এই জায়গাতে এই জিনিসটা ওকে ব্যালেন্স করতেছে। আর ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স মানে হচ্ছে এরকম না যে আমার অর্ধেক স্পেসের মধ্যে খালি রাখতে হবে, অর্ধেক স্পেস লেখা রাখতে হবে, তাহলে হচ্ছে সমান সমান হবে, ব্যাপারটা ওরকমও না। ওইটা হচ্ছে কি অনেকটা বলা যায় যে 1 কেজি লোহা আর 1 কেজি তুলার মতো আর কি। ধরো এম, এরকম যে লোহা আর তুলা যদি 1 কেজি মানে সমান সমান কিন্তু হচ্ছে লোহার পরিমাণটা অল্প হয়, তুলার পরিমাণটা অনেক বেশি থাকে 1 কেজি হওয়ার জন্য। ধরো এই হোয়াইট স্পেসটাকে আমরা তুলা ধরলাম, আর এই ব্ল্যাক স্পেসটা হচ্ছে লোহা। ঠিক আছে। এখন এই জিনিসটাকে হচ্ছে এভাবে ব্যালেন্স করা যায়। এটারে হচ্ছে আমরা এই হোয়াইট স্পেসটার মধ্যে এই জিনিসটা আসলো, এটাকে ব্যালেন্স করার জন্য এই শেপটা আসছে। তারপরে এই জায়গাতে সেম এত বড় একটা শেপ এই জায়গাটাতে, এই জায়গাটাকে ভারী করে দিচ্ছে। তখন দেখা যাচ্ছে এটা দিলে হচ্ছে এই জায়গাটা ব্যালেন্স হচ্ছে। অথবা এটা দেওয়ার পরেও মনে হচ্ছে না এটা অনেক বিশাল সাইজ, তখন আরো এক্সট্রা এডিশনাল এই দুটো ইউজ করার পরে মনে হচ্ছে না এর সাথে প্রপারলি জিনিসটা ব্যালেন্স হয়েছে। ব্যালেন্সটা হচ্ছে ডিস্ট্রিবিউট ওয়েট ভিজুয়াল ডিস্ট্রিবিউট অফ ভিজুয়াল ওয়েট টু ক্রিয়েট সেন্স অফ ইকুইলিব্রিয়াম এন্ড স্টেবিলিটি। আমাদেরকে ডিজাইনের যে ওয়েট আছে ওইটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তারপর হচ্ছে হারমোনি। হারমোনি হচ্ছে একই এলিমেন্ট হতে পারে, ওইগুলাকে হচ্ছে সামঞ্জস্য ভাবে পূর্ণভাবে সাজানো। যেমন এখানে একই এলিমেন্ট, ওদের স্পেসিংটা সমান, শুধু জাস্ট এদিকে সাইজটা ডিফারেন্ট, কিন্তু ওদের স্পেসিং, এদিকের স্পেস এদিকের স্পেস সমান, এরকম একটা হারমোনি ওয়েতে সাজানো, যাতে অডিয়েন্স স্যাটিসফাই হয় দেখে। এই ক্ষেত্রেও সেম, বড় ছোট হতে পারে, সিমিলার এলিমেন্টকে সাজানো, এই ওয়েটা হচ্ছে হারমোনি। তারপর হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি হচ্ছে ইম্পর্টেন্স অনুযায়ী এলিমেন্ট গুলাকে সাজানো। যেমন এই টেক্সটের ক্ষেত্রে আপনি প্রথমে হয়তো এটাকে দেখছেন। আহ, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাই, দেখা যাচ্ছে। হ্যালো। ওকে। এটা হচ্ছে আমরা প্রথমে দেখছি। এটার কারণ কি? কারণ এটা হচ্ছে কন্ট্রাস্ট। এই দুইটা হচ্ছে গ্রে একটা সারফেসের উপরে, এটা জাস্ট হোয়াইটের উপরে। এটা হচ্ছে প্রথম হচ্ছে এটা কন্ট্রাস্ট করছে, দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে রুল অফ থার্ড এর মধ্যে পড়েছে। রুল অফ থার্ড হচ্ছে এই জিনিসটাকে যদি আমি 9 ভাগ করি, ফটোগ্রাফিতে ইউজ হয় এটা, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমার এই যে নয় নয়টা পার্ট করলাম, ওইটার মধ্যে দুইটা লাইন, তিনটা লাইনের যে সেকশন পার্টটা, এটা হচ্ছে দেখা যাচ্ছে চারটা বা দুইটা সেকশনের মধ্যে এই জিনিসটা পড়েছে ফোকাস পয়েন্টের মধ্যে, আর বাকিগুলো হচ্ছে ওই এরিয়ার বাইরে। এই জন্য এই জিনিসটাই প্রথমে চোখে পড়ছে। তারপরে হচ্ছে এই লাইনটা আমরা পড়ছি, এটা হচ্ছে আমাদের হায়ারার্কি হইতে পারে, অথবা হারমোনির জন্য হইতে পারে, যে আমরা প্রথমে উপরেরটা দেখলাম তারপরে নিচেরটা দেখলাম। এটা আবার হচ্ছে এর চেয়ে টেক্সট সাইজটা একটু ছোট, মানে অনেকটাই ছোট। তারপরে হচ্ছে দেন আমরা এই জিনিসটা দেখছি এর নিচেরটা। আর তারপরে হচ্ছে আমরা দেখছি হচ্ছে এই লেখাটা। কিন্তু আমাদের চোখ কিন্তু হচ্ছে পুরা ওভারঅল ডিজাইনটা স্ক্যান করে ফেলে, কিন্তু আমরা ইন্টেনশনালি তাকাচ্ছি হচ্ছে এই জায়গাটাতে, তারপরে এই জায়গাটাতে, তারপরে এখানে, তারপরে এখানে। এরকম ভাবে হচ্ছে আমার মেসেজ অথবা আমার ডিজাইন এলিমেন্ট ওইগুলো হচ্ছে গুরুত্ব অনুযায়ী একটু এরকম কন্ট্রাস্ট মেনটেন করা, কম্পোজিশন মেনটেন করে সাজানো আর কি। সাজালে হচ্ছে এই এটাকে আমরা হায়ারার্কি বলছি, এই গুরুত্ব অনুযায়ী জিনিসগুলো সাজানো। তারপর হচ্ছে এমফাসিস। এমফাসিস হচ্ছে আমার ওভারঅল ডিজাইনের মধ্যে কোনো একটা জায়গা একটু ডিফারেন্ট করে দেওয়া।
ওইটা হচ্ছে একটু ফোকাস পয়েন্ট ক্রিয়েট হয়। আমার যদি সব জায়গাতেই আমি সেম জিনিস রাখি, তাহলে হচ্ছে আহ, একটা কনফিউশন তৈরি হয়, আসলে মেসেজটা ঠিক কোন জায়গাতে ওইটা বোঝা যায় না, ওরকম অনেক ঝামেলা হয়। এই জন্য হচ্ছে এটা এরকম এলিমেন্ট দিয়ে হতে পারে, অথবা টেক্সটের ক্ষেত্রে হতে পারে, অথবা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রেও এই জিনিসটা মেনটেন হয়। ধরেন আপনি যদি অ্যাপল ওয়াচ দেখেন, ওদের হচ্ছে এমফাসিসের জায়গাটা হচ্ছে ওদের ওই যে স্ক্রু যেটা হচ্ছে টাইম আমরা সেট করি, ওই পার্টটা ওরা একটু বড় করে দেয়। ওইটা মূল ঘড়ি থেকে বের হয়ে একটু বাইরে থাকে। তখন হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ওই প্রোডাক্টটাকে একটু এমফাসাইজ করছে, একটু এমফাসাইজ করে, এবং ওই জিনিসটা হচ্ছে একটু দেখতে ভাল লাগে। প্লাস হচ্ছে যদি এরকম মিনিমাল হয়ে যায়, এজ ইউজুয়াল সবকিছু সেম সাইজ, তখন হচ্ছে ওইটা আলাদাভাবে কোনো ইমপ্রেশন দেয় না। এই জন্য হচ্ছে আমাদেরকে ইমফাসিসটা মেনটেন করতে হবে, পোস্টারের ক্ষেত্রে হোক, যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই হোক। হ্যাঁ? আর তারপরে আমাদের আরেকটা বিষয় থাকে হচ্ছে রিদম বা ছন্দ। ওইটা হচ্ছে মেনটেন করতে হবে হচ্ছে আমরা এলিমেন্ট গুলাকে একটু উপরে নিচে করে দিতে পারি, একটু পাশাপাশি রাখতে পারি, উম, অথবা হচ্ছে একটু এলিমেন্টের মধ্যে একটু ভেরিয়েশন আনতে পারি, মানে একটু যেন মুভমেন্ট বোঝা যায় ডিজাইনের মধ্যে, টোটালি ওরা স্টেট মানে সিমেট্রিক হয়ে আছে এরকম যেন না বোঝা যায়। এক্সাম্পল যদি দেখাই, এই যে এটা হচ্ছে একটা বুক কাভার, এটার মধ্যে দেখেন এই যে এই টেক্সটটা, এটা হচ্ছে বইয়ের নামটা অনেক বোল্ড। এটা হচ্ছে এটা বসানোর পরে এই পাশটা ইমব্যালেন্স হয়ে গেছে, এটা খালি যদি থাকে তাহলে এই পাশটা ইমব্যালেন্স। তখন হচ্ছে এটার ব্যালেন্স করার জন্য এই পাশে এই টেক্সট এই হচ্ছে এর অপোজিটে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সান আসলো, সরি, রেড সার্কেল সূর্য বোঝানোর জন্য ওরা দিয়েছে, তারপরে হচ্ছে এখানে সমুদ্র। এগুলো দেখেন একটা আরেকটাকে, এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম রিদম ক্রিয়েট করছে এখানে। আর তারপরে হচ্ছে এমফাসিসের একটা বিষয় আছে এখানে। এমফাসিস কোনটা আপনারা কি ধরতে পারছেন এখানে? হ্যালো? জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ। না, যারা মানে বোঝা যাচ্ছে তো। আচ্ছা, এমফাসিস এখানে কোনটা আপনারা কি বলতে পারবেন কেউ? এমফাসিস মানে ডিজাইনের কোনো একটা পার্ট একটু ডিফারেন্ট থাকবে, একটু ইম্পর্টেন্স ক্রিয়েট করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আহ, এই রেড সার্কেলটা হচ্ছে এখানে এমফাসিস ক্রিয়েট করছে, এটা দেখেন কারোর সাথে মিল নাই, কিন্তু হচ্ছে আমি যদি তাকাই প্রথমে আমার ফোকাসটা এখানেই চলে যাচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে ব্যালেন্স করার জন্য আসছে, রিদম ক্রিয়েট করছে, প্লাস হচ্ছে একটা ব্যালেন্স। যদি আমি হায়ারার্কির কথা বলি, আমরা প্রথমে প্রথমে আমরা এটাই দেখছি, কিন্তু আমাদের ইম্পর্টেন্স হচ্ছে এখানে। আমরা তারপরে প্রথমে এই টেক্সটটা দেখছি, তারপরে এটা দেখছি, তারপরে হচ্ছে এটা দেখছি। এটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল। এর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? কারো যদি কোনো ভাইয়া আমার কাছে মনে কারোর হয় যদি ভাই, আচ্ছা আমি একটু বলি। আমার কাছে মনে হয় ভাই, এই যে এখানে যে আপনি যেগুলো বললেন এগুলো তো মোরলেস, যেমন এখন বললেন যে এটা এটা হচ্ছে ভারসাম্য। সো ভারসাম্য আমি বললাম, বাট যে ভারসাম্যটা মানে চোখের দেখা আমি বুঝতে পারতেছি যে এটা ভারসাম্য হচ্ছে না। সো ইন দ্যাট কেস যখন ভারসাম্য আমার মানে করতে হবে, মানে কোনটা আমি এখানে সার্কেল অ্যাড করবো নাকি আমি এখানে স্কোয়ার অ্যাড করবো, এই জিনিসটা আমার মাথায় কিভাবে আসবে? আই গেস ওটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আর ওইটা হচ্ছে বিষয়টা হচ্ছে আহ, মানে অ্যাড করতে হবে ভাবনা চিন্তা করে। আমি একটা দিলাম ওইটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা অ্যাড করব, এরকম না যে আমি অনেক কিছু আগে অ্যাড করে ফেললাম তারপর ওইখান থেকে মাইনাস করব। স্ট্যান্ডার্ড সিস্টেমটাই হচ্ছে আগে আমার ব্ল্যাঙ্ক আর্টবোর্ড থাকবে, ব্ল্যাঙ্ক ক্যানভাস থাকবে, ওইটার মধ্যে আমি একটা একটা করে ডিজাইন দেব, ওইটাকে আমি ব্যালেন্স করব, ওইটাতে হারমোনি আনবো, ওইটাতে প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করবো, ওইটা সাপোর্ট করে করে আমার যে এলিমেন্ট গুলো আসবে ওইগুলোই থাকবে। আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করব না যেগুলো আমার প্রয়োজন নাই। আহ, আর কারো কোনো কনফিউশন আছে?
ভাইয়া আশা করছি কারোর কোনো কনফিউশন নেই, থাকলে অবশ্যই প্রশ্ন করুন। তো আমরা কন্টিনিউ করতে পারি। আহ, ঠিক আছে, আমার কাছ থেকে এটাই ছিল প্রেজেন্টেশন। ধন্যবাদ। আহ, ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে স্লাইডে আমাদেরকে বুঝালেন যে কোথায় কোন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং আপনার এই সেশনটা আজকে খুবই ইন্টারেক্টিভ ছিল। আমাদের মতো যারা একদম বিগিনার আছে, যারা একদম খুব মানে বেসিক লেভেল থেকে গ্রাফিক ডিজাইন শুরু করতে চাচ্ছে, আশা করি আমাদের সবাই সবাই হচ্ছে এখান থেকে বেশ কিছু বেসিক নলেজ নিয়ে যেতে পেরেছি। এছাড়া যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে ভাইয়ার কাছে, আপনারা করতে পারেন। আদারওয়াইজ আমরা সেশনটা আজকে এই পর্যন্ত শেষ করে দিব। আই গেস আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আস- নেই, সেক্ষেত্রে আমি লাইভ স্ট্রিম সম্ভবত করতে দিই। হ্যাঁ। এখানে যেহেতু কারোর কোনো প্রশ্ন নেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মোবারেজ ভাইকে। মোবারেজ ভাই অনেক সুন্দর করে সকলকে বুঝিয়েছেন। আহ এছাড়া ভাইয়া যদি আমাদের বাইরে থেকে কেউ আপনার সাথে এই ব্যাপারগুলোতে আরেকটু জানতে চায় বা কোথাও কোনো আটকায় যায়, সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কিনা, এটা একটু কাইন্ডলি জানাবেন। হুম, হ্যাঁ, আমার সাথে তো যোগাযোগ করাই যাবে। এখন স্পেসিফিক আসলে কোনটা বলতে চাচ্ছ? এক্ষেত্রে হচ্ছে কেউ যদি ভাইয়ার সাথে যোগাযোগ করতে চায় বা কোনো জিনিস নিয়ে আটকে, অবশ্যই তো ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেই। এছাড়া যদি ভাইয়াকে রিচ আউট করা ওইভাবে যদি মনে হয় যে কোনো ডিফিকাল্টিস ফেস করছে, অবশ্যই আমাদের ওয়াইপিএফ এসে যোগাযোগ করতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকের সেশনটায় আপনার এত ইনসাইটস দেওয়ার জন্য। আহ, অনেক ধন্যবাদ। আশা করি আর কারোর কোনো প্রশ্ন নেই, আদারওয়াইজ উই ক্যান এন্ড দিস সেশন হিয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।